তোমরা যদি কালকে অ্যারের ভিডিওটা দেখে নিতে পারো তাহলে স্ট্রিংটা আমরা আজকে ইজিলি স্টার্ট করতে পারতাম। তো আমি স্ট্রিংয়ের কনসেপ্ট থেকেই শুরু করি। আশা করি দেখো কনসেপ্টটা বুঝতে অসুবিধা হবে না। আর যদি কোনো জায়গাতে প্রবলেম হয় আমাকে সেই জায়গাটা একটু তোমরা পয়েন্ট আউট করবে। আমি সেই জায়গাটা আমি স্পেশাল অ্যাটেনশন দেবো সেই জায়গাটার প্রতি। আশা করি আমাদের জাস্ট ওয়ান ডি অ্যারের কনসেপ্টটা একটু দরকার, আর কিছুই দরকার নেই স্ট্রিংয়ের ক্ষেত্রে। ওকে, পুরোটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, জাস্ট ওই অ্যারের কনসেপ্ট একটুখানি দরকার। তো চলো শুরু করি, তারপরে তো কি ট্রাভেল আসে সেটা তো পরে দেখা যাবে, আগে জিনিসটা শুরু করি। ঠিক আছে, আমরা তাহলে স্ট্রিং শুরু করছি। অবশ্যই তোমরা ওয়ান ডি অ্যারে টু ডি অ্যারের ভিডিওটা ক্লাসরুম থেকে সবাই দেখে নেবে, কারণ অ্যারের মধ্যে আমাদের বেসিক্যালি ওয়ান ডি অ্যারে আছে, টু ডি অ্যারে আছে, আর ক্যারেক্টার টাইপের ওয়ান ডি অ্যারের নামই হচ্ছে স্ট্রিং। তো সেই স্ট্রিংটা আমরা আজকে পড়তে যাচ্ছি। ওকে, খুব ইন্টারেস্টিং এটা টপিক সি এর মধ্যে। তো আমরা স্ট্রিং হ্যান্ডেল করব সি দিয়ে। তো স্ট্রিং হ্যান্ডেল ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায়, তার মধ্যে সিও একটা ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস দিয়েও স্ট্রিংকে হ্যান্ডেল করা যায়, জাভা দিয়েও স্ট্রিংকে হ্যান্ডেল করা যায়, আবার পাইথন দিয়েও আমরা স্ট্রিংকে হ্যান্ডেল করে এসেছি। সো আমরা সিতে আমরা স্ট্রিং ইন সি তার বেসিক কনসেপ্টটা ফার্স্টে আমরা একটু দেখে নেব। খুব ইন্টারেস্টিং একটা টপিক। আজকে আমরা কিন্তু স্ট্রিং ইন সিটা আজকে আমরা কমপ্লিট করব। তাতে যদি আমাদের মানে আমি যতক্ষণ নিতে পারবো অ্যাকচুয়ালি, তো যদি দেখা যাক কতটা কি হয়। আজকে টার্গেট আছে আমরা স্ট্রিংটা আজকে শেষ করব। ওকে, চল। তো আমি তার আগে আমরা অ্যারের কনসেপ্ট আমরা সবাই জানি যে যে বেসিক্যালি আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাট এ টাইম একটা ভ্যালুকে আমরা রাখতে পারি। তাহলে এটা আমার একটা ভেরিয়েবল ডিক্লারেশন, যেখানে এটা হচ্ছে একটা ভেরিয়েবলের নেম আর ইনটা হচ্ছে ভেরিয়েবলটা টাইপ, দ্যাট ইজ কল্ড ডেটা টাইপ। আর এটা হচ্ছে আমার ভেরিয়েবলটা নেম। আমি এই ভেরিয়েবলটার মধ্যে আমি অ্যাট এ টাইম একটা ইন্টিজার নাম্বারকে স্টোর করে রাখতে পারি। এবার যদি আমাকে মাল্টিপল ডেটাকে নিয়ে আমাকে হ্যান্ডেল করতে হয় কোনো একটা প্রোগ্রামে, তখন আমাকে মাল্টিপল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে ইন টাইপের। আমাকে যদি বলে যে 20টা ইন্টিজার টাইপের নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে হবে, তখন আমাকে 20টা ইন্টিজার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে, তখন আমাকে ভেরিয়েবলের নামগুলো খুঁজে বের করতে হবে, ABCDEFGH। তার সলিউশনস হচ্ছে, তখন আমরা চিন্তা করলাম যে আমাকে মাল্টিপল ভেরিয়েবলকে আমরা কেন ডিক্লেয়ার করতে যাব। তাহলে তার সলিউশনসটা হতে পারে যে যদি আমরা এরকম একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি যে ইন্টিজার এ, আর এটার মধ্যে যতগুলো ভ্যালুকে আমি রাখতে চাইবো ইন্টিজার টাইপের, আমি এটার পাশে একটা সাইজকে স্পেসিফাই করলাম সাবস্ক্রিপ্টেড ভেরিয়েবলের থ্রু দিয়ে, বা সাবস্ক্রিপ্টের থ্রু দিয়ে একটা সাইজকে আমরা স্পেসিফাই করলাম। আমি এখানে তো লিখে রাখলাম 20। তাহলে এখন আগে এটা একটা ভেরিয়েবল ছিল, এখন এটাও একটা ভেরিয়েবল। এইটার মধ্যে আমি অ্যাট এ টাইম একটা ভ্যালুকে রাখতে পারি। এখন এটার মধ্যে আমি অ্যাট এ টাইম 20টা ভ্যালুকে রাখতে পারি। সেই 20টা ভ্যালু আমার সিমিলার টাইপের হবে, ইন্টিজার টাইপের হবে। আর এখানে আমি একটা ভেরিয়েবলের মধ্যে আমি অ্যাট এ টাইম একটা নাম্বারকে রাখতে পারতাম। তাহলে যে সলিউশনসটা আমাকে হেল্প করলো যে একটা প্রোগ্রামের মধ্যে মাল্টিপল ভেরিয়েবলকে ডিক্লেয়ার না করে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে তার মধ্যে সিমিলার টাইপের অনেক নাম্বারকে স্টোর করার যে প্রসিডিওর বা স্টোর করার যে সলিউশনস আমাকে যে ভেরিয়েবল প্রোভাইড করছে, সেই ভেরিয়েবলটার নামই হচ্ছে অ্যারে ভেরিয়েবল। তাহলে অ্যারেও কিন্তু বেসিক্যালি, বা অ্যারে হচ্ছে নাথিং বাট এ ভেরিয়েবল, যার মধ্যে আমরা সিমিলার টাইপের নাম্বারগুলোকে বা এলিমেন্টকে আমরা স্টোর করে রাখতে পারি। আর এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট মেমোরিতে কন্টিগুয়াস স্পেস অ্যালোকেট করে বা কন্টিনিউয়াস স্পেস অ্যালোকেট করে। তারা মেমোরিতে গিয়ে একটার পর একটা স্পেস অ্যালোকেট করবে, কোথাও কিন্তু হ্যাপাজার্ড কোনো স্পেস থাকবে না। যদি আমার A0 যদি এখানে স্পেস নেয়, তার পরের স্পেসটা কিন্তু হবে A1-এর জন্য, আবার তার পরের স্পেসটা কিন্তু হবে A2-এর জন্য। কারণ আমরা এটার মধ্যে 20টা নাম্বারকে রাখবো, তাহলে আমাকে নাম্বারগুলোকে তো কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে আমাকে স্টোর করতে হবে। আমি এটা দিয়ে একটা এক্সাম্পলও দিয়েছিলাম যে
আমি এখন এটা একটা ভেরিয়েবল যার মধ্যে আমি 20টা নাম্বারকে রাখবো, কেননা আমি এখানে সাইজটাকে 20 স্পেসিফাই করেছি। তাহলে আমার এই 20টা নাম্বার থাকবে কোথায়? আমার তো ভেরিয়েবলের নাম তো একটাই, এ। তাহলে তখন কি করা হয় না, আমি তখন এ ভেরিয়েবলটার পার্টিকুলার ইন্ডেক্সে আমরা নাম্বারগুলোকে স্টোর করব বা এলিমেন্টগুলোকে স্টোর করব। তাহলে আমার সেই পার্টিকুলার ইন্ডেক্সটা আমার স্টার্ট হয়, অ্যারের ক্ষেত্রে ইন্ডেক্সটা আমার স্টার্ট হয় 0 থেকে। তাহলে আমার প্রথম এলিমেন্ট বা প্রথম ভেরিয়েবলটা হচ্ছে এ অফ 0, যার মধ্যে আমি ফার্স্ট নাম্বারটাকে রাখতে পারবো। আমি ধরলাম ফার্স্ট নাম্বারটা হচ্ছে আমার 5 বা ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে 5। আমার সেকেন্ড ইন্ডেক্সটা হচ্ছে এ অফ 1, আমি তার মধ্যে হয়তো 6কে রাখলাম। তাহলে এইভাবে আমার লাস্ট ইন্ডেক্সটা নিশ্চয়ই, আমার ভেরিয়েবলটার নাম যদি এ হয় তাহলে আমার লাস্ট ইন্ডেক্সটা হবে এ অফ 19, যার মধ্যে আমি লাস্ট নাম্বারটাকে রাখছি হয়তো 110, আমার লাস্ট নাম্বার। তাহলে এইভাবে আমি একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমি মাল্টিপল ভ্যালুকে রাখতে পারছি, অফ দ্য সিমিলার টাইপ। আমি কিন্তু এখানে 5, 6 আরও হয়তো নাম্বারকে রাখছি, 110কেও রাখছি, এরা সবাই কিন্তু ইন্টিজার টাইপের। আমি যে টাইপের অ্যারেকে ডিক্লেয়ার করব, আমার অ্যারের মধ্যে আমি সেম টাইপের নাম্বারকে রাখতে পারবো। কতগুলো নাম্বারকে রাখতে পারবো অ্যারের মধ্যে, সেটা ডিপেন্ড করবে আমার সেই অ্যারেটার সাইজের ওপরে। এটাকে বলা হয় অ্যারে সাইজ। সাইজ আমি যা মেনশন করব ততগুলো নাম্বারকে আমি তার মধ্যে রাখতে পারবো, তার থেকে কম রাখতে পারি কিন্তু বেশি রাখতে পারবো না। তাহলে এখন আমরা যদি আমাদের 20টা ইন্টিজার নাম্বারকে নিয়ে কাজ করবার প্রয়োজন পড়ে, আমি তখন ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করব। যদি আমাকে হয়তো 10টা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে নিয়ে কাজ করবার প্রয়োজন পড়ে, আমি তখন ফ্লোট বি অফ 10 একটা অ্যারেকে ডিক্লেয়ার করব, যেখানে বি এর মধ্যে আমি 10টা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখতে পারবো। আমার হয়তো 10টা ক্যারেক্টারকে নিয়ে আমাকে কাজ করতে হবে, আমি তখন একটা ক্যারেক্টার অ্যারেকে ডিক্লেয়ার করব, ক্যারেক্টার সি অফ 10। ওকে, আমি হয়তো 20টা আমি ক্যারেক্টার ভ্যালুকে নিয়ে কাজ করব। আমি লিখছি ক্যারেক্টার এক্স অফ 20। তাহলে এখানে আমি ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখতে পারছি, এখানে আমি ইন্টিজার নাম্বারকে রাখতে পারছি 20 নাম্বার। আমি এখানে 10টা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখতে পারছি, আর আমি এখানে এই সি ভেরিয়েবলটার মধ্যে আমি 10টা ক্যারেক্টারকে রাখতে পারবো। তাহলে যে ভেরিয়েবলের মধ্যে একসাথে অনেকগুলো ক্যারেক্টারকে রাখা হয়, তো একসাথে অনেকগুলো ক্যারেক্টার মানেই তো তাকে আমরা স্ট্রিং বলে থাকি। তাহলে এখন তার মানে আমরা বলতে পারি যে এই যে এক্স যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি, বা এই যে সি আমরা যে ভেরিয়েবলটা নিয়েছি, এই সি এর মধ্যে আমি 10টা ক্যারেক্টারকে রাখতে পারছি, এক্স এর মধ্যে আমি 20টা ক্যারেক্টারকে রাখতে পারছি, কারণ 10 হচ্ছে সি এর সাইজ আর এখানে 20 হচ্ছে এক্স এর সাইজ। তাহলে এই সি আর এক্সটাকে আমরা বলতে পারি না এটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার অ্যারে। আর যাকেই আমরা ক্যারেক্টার অ্যারে বলি, সেই ক্যারেক্টার অ্যারেকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, তার নাম হচ্ছে স্ট্রিং। তাহলে একটা স্ট্রিংকে ডিক্লেয়ার করার প্রসিডিওর হচ্ছে, যদি আমরা একটা ক্যারেক্টার অ্যারেকে ডিক্লেয়ার করি তাহলে সেই ক্যারেক্টার অ্যারেটাকেই আমরা স্পেসিফাই করতে পারি আমার স্ট্রিং হিসাবে। ওকে, সো আমরা এবার স্ট্রিংয়ের মেন কনসেপ্টে আমরা চলে আসছি। তাহলে যাকে আমরা ক্যারেক্টার অ্যারে বলছি, আমরা তাকে এখন পার্সিয়ালি ভেবে নিচ্ছি যে ক্যারেক্টার অ্যারেটাই হচ্ছে আমার কাছে স্ট্রিং। কারণ একটা ক্যারেক্টার অ্যারের মধ্যে আমি মাল্টিপল ক্যারেক্টারকে রাখতে পারি, আর যেখানে ডিফারেন্ট ক্যারেক্টার একসাথে থাকে তাকেই তো স্ট্রিং বলা হয়। আমাদের প্রত্যেকের নাম একটা করে স্ট্রিং, আমাদের কলেজের নেম একটা স্ট্রিং, আমাদের টাইটেল বা যা কিছু ওয়ার্ড, যা কিছু সেন্টেন্স, সবই হচ্ছে স্ট্রিং। তাহলে স্ট্রিং আমরা এক কথায় স্ট্রিংকে আমরা ডিফাইন করতে পারি, স্ট্রিং ইজ নাথিং বাট এ কালেকশন অফ ক্যারেক্টার্স। স্ট্রিংটা হচ্ছে আমাদের কাছে একটা কালেকশন অফ ক্যারেক্টার্স। কালেকশন অফ ক্যারেক্টার্সকে আমরা বলতে পারি স্ট্রিং, এক কথায়। তাহলে কালেকশন অফ ক্যারেক্টার্সকে আমরা স্ট্রিং বলছি। এবার আমার একটা স্ট্রিংয়ের মধ্যে, একটা স্ট্রিংয়ের আমি এক্সাম্পল নিচ্ছি ডিসিএসটি। ওকে, সে টাইমে জয়েন না করলে খুব সমস্যা হয়, মানে আমি বারবার ডাইভার্ট হয়ে যাচ্ছি জয়েন করানোর জন্য, বুঝতে পেরেছো? এটা খুব হেক্টিক একটা ব্যাপার। যাই হোক, তাহলে কালেকশন অফ ক্যারেক্টারকে আমরা বলতে পারি স্ট্রিং। তা আমি এখানে স্ট্রিংয়ের কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরে নাও ডিসিএসটি একটা স্ট্রিং। আমি যেমন বলতে পারি, ধরে নাও হয়তো আমার ডেটা স্ট্রাকচার একটা স্ট্রিং, ডেটা স্ট্রাকচার একটা স্ট্রিং। ওকে, তো এগুলো ডিফারেন্ট স্ট্রিংয়ের এক্সাম্পল এক্সেট্রা। এরকম ডিফারেন্ট স্ট্রিং আছে, এরকম ডিফারেন্ট স্ট্রিং আছে। ওকে, এরকম ডিফারেন্ট স্ট্রিং আছে। এবার এই স্ট্রিংগুলোকে, এই স্ট্রিংটার মধ্যে আমার যেমন, এই ডিসিএসটি স্ট্রিংটার মধ্যে আমার যেমন 4টে ক্যারেক্টার আছে। তাহলে এই স্ট্রিংটার লেন্থ বেসিক্যালি 4,
আমার এই ডেটা স্ট্রাকচার স্ট্রিংটার মধ্যে যতগুলো নাম্বার অফ ক্যারেক্টার থাকবে ইনক্লুডিং স্পেসেস, তো দ্যাট ইজ দ্য লেন্থ অফ এ স্ট্রিং। সেটা হচ্ছে আমার লেন্থ। আমি জানি না কতগুলো লেন্থ আছে, আমাকে কাউন্ট করে বলতে হবে। ওকে, তো এরকমভাবে আমরা কোনো স্ট্রিংয়ের আমরা লেন্থ বের করতে পারি যে সেই স্ট্রিংয়ের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে। তো সেটা কীভাবে করা হয় সেটা আমরা দেখব। সেই কাউন্টিংটা কীভাবে করা হয় বা লজিক ইউজ করে কীভাবে আমরা স্ট্রিংয়ের লেন্থ ফাইন্ড আউট করতে পারি সেটা আমরা চেক আউট করবো, আমরা দেখবো, প্রোগ্রাম করবো তার জন্য। তো এবার আমরা স্ট্রিংয়ে যাওয়ার আগে আগে একটু আমরা দেখে নিই যে আমরা ক্যারেক্টারকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারি তো, তারপরে তো আমরা স্ট্রিংকে নিয়ে হ্যান্ডেল করব। আগে আমরা ক্যারেক্টারকে নিয়ে একটু হ্যান্ডেল করা শিখি সবাই। ওকে, চলো। তো ফার্স্টে আমরা ক্যারেক্টার হ্যান্ডলিং শিখব, ক্যারেক্টার হ্যান্ডলিং, তারপরে আমরা স্ট্রিংয়ে আসব। আমরা ক্যারেক্টার হ্যান্ডলিং করার জন্য বেসিক কিছু কনসেপ্ট দেখব ক্যারেক্টার হ্যান্ডলিংয়ের। না, আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, ক্যারেক্টার এক্স। ওকে, আমি এই ক্যারেক্টার ভেরিয়েবলটাকে ইউজারের থেকে ইনপুট নেব। এন্টারে ক্যারেক্টার, আমি ইউজারকে একটা ইনপুট দিতে বললাম, এন্টারে ক্যারেক্টার, তাকে আমরা স্ক্যান করলাম, %c $x সেমিক্লোন। আমি এবার যে ক্যারেক্টারটাকে আমি ইনপুট নিলাম, যেটা ইউজার ইনপুট দিয়েছে, সেটা এখন এক্স এর মধ্যে স্টোর আছে মেমোরিতে। এক্স এর জন্য 1 বাইট স্পেস অকুপাই হয়েছে। সেই স্পেসের মধ্যে কিন্তু তুমি যা ইনপুট করেছো, তুমি যে ক্যারেক্টারটাকে ইনপুট করেছো, সেটা কিন্তু মেমোরিতে গিয়ে সেই এক্স যে নেমড ভেরিয়েবলটা আছে তার মধ্যে স্টোর আছে। আমি প্রিন্টএফ করে এখন সেই এক্স এর ভ্যালুটাকে আমি এখন ডিসপ্লে করে দিচ্ছি, %c $x। তো আমি যা ইনপুট করব আমাকে সেই পার্টিকুলার ক্যারেক্টারটা আমাকে দেখাচ্ছে। ওকে, তো আমরা কি করে একটা ক্যারেক্টারকে ডিক্লেয়ার করা হয়, কিভাবে ইনপুট নিতে হয়, কিভাবে ডিসপ্লে করা হয় আমরা দেখলাম। আমি আর একটা ওয়েতে একটা ক্যারেক্টারকে ইনপুট নেব, না ক্যারেক্টার এক্স, আমি পুট এস করে ইউজারকে বলছি এন্টার ক্যারেক্টার, এন্টার ক্যারেক্টার x equals to get char ওপেনিং ক্লোজিং। আমার ইনপুটটা আমার কমপ্লিট। ইনপুটটা এখন কার মধ্যে স্টোর আছে? এক্স এর মধ্যে। ইনপুটটা আমার কিবোর্ড থেকে রিড করে এক্স এর মধ্যে রাখলো গেট ক্যার ফাংশন। গেট ক্যার ফাংশন ইউজ করতে কোনো এক্সট্রা হেডার ফাইল লাগে? কোনো হেডার ফাইল লাগে না, এটা stdio.h এর মধ্যে অলরেডি ডিফাইন্ড। গেট ক্যার হচ্ছে একটা আনফরম্যাটেড ইনপুট ফাংশন, যার থ্রু দিয়ে আমরা ইউজারের কাছ থেকে অনলি ক্যারেক্টারকে ইনপুট নিতে পারি। তার সিনট্যাক্সটা হচ্ছে এরকম। ওকে, তো আমরা এখন ইউজারের কাছ থেকে ইউজার যে ক্যারেক্টারটাকে ইনপুট করেছে, গেট ক্যার ফাংশন তাকে রিড করলো, রিড করে এক্স এর মধ্যে স্টোর করলো। আমি যদি এখন চাই এক্স এর ভ্যালুটাকে ডিসপ্লে করব, আমি তার রিভার্স ফাংশন পুট ক্যার, মানে পুট এ ক্যারেক্টার বা প্রিন্ট এ ক্যারেক্টার, আমি যদি এক্সটাকে প্রিন্ট করে দিই বা পুট ক্যার করে দিই, আমার কিন্তু এক্স এর মধ্যে যে ক্যারেক্টারটা ভ্যালু, যে ক্যারেক্টারটা স্টোর আছে। স্যার, কি হলো বলো? স্যার ওই যে স্যার লাইনটা লিখলেন স্যার, আমি পড়ছি আর তার আগের লাইনটাতে স্যার কি লিখেছে? এক্স ইকুয়ালস টু গেট ক্যার লিখেছি। গেট কেয়ার, ঠিক আছে স্যার। তাহলে আমরা এখন পুট ক্যার করে এক্সটাকে আমরা ডিসপ্লে করলাম। তাহলে আমি এখন যে ক্যারেক্টারটাকে ইনপুট নিয়েছি সেটা আমার এখন ডিসপ্লে হয়ে গেল। তাহলে এরকম ভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি কোনো ক্যারেক্টারকে। আমরা এইভাবে ইনপুট নিতে পারি কোনো ক্যারেক্টারকে, আমরা এইভাবেও ইনপুট নিতে পারি কোনো ক্যারেক্টারকে। বোথ ওয়েতে আমরা ইনপুট আমরা নিতে পারি। ওকে, এবার ক্যারেক্টার হ্যান্ডলিং করার অনেক প্রসিডিওর আছে। আমরা শুধু ক্যারেক্টারের ইনপুট নিচ্ছি, ক্যারেক্টারটাকে ডিসপ্লে করছি, দ্যাট ইজ নট ক্যারেক্টার হ্যান্ডলিং। আমরা বেসিক্যালি এখানে ক্যারেক্টারটাকে নিতে পারি কি না বা ক্যারেক্টারগুলোকে আমরা ডিসপ্লে করতে পারি কি না, সেটা আমরা দেখলাম। এবার এই ক্যারেক্টারকে হ্যান্ডেল করার জন্য ডিফারেন্ট মেথড আছে, আর যে মেথডগুলো বেসিক্যালি ডিফাইন করা থাকে যে হেডার ফাইলের মধ্যে, তার নাম হচ্ছে ctype.h। সো আমাকে প্রপারলি ক্যারেক্টার হ্যান্ডেল করতে গেলে আমাকে ctype.h হেডার ফাইলের মধ্যে যতগুলো ফাংশনস আছে
সেই সমস্ত ফাংশনসগুলোকে আমাকে জানতে হবে, যে সেই ফাংশনসগুলো কীভাবে কাজ করে। তারই দু একটা স্ন্যাপ আমি দেখাবো। ওকে, তারই দু একটা স্ন্যাপ আমি দেখাবো যে সি টাইপ ডট এইচ এর মধ্যে কী কী ফাংশনস আছে আর সেই ফাংশনসগুলো কীভাবে কাজ করে। দু একটা ফাংশনের কনসেপ্টে আমরা দু একটা ফাংশনস তার এক্সাম্পলে আমরা আসবো। ওকে, চলো আমরা কিন্তু এবার ক্যারেক্টার হ্যান্ডলিংয়ে যাচ্ছি, তারপরে স্ট্রিংয়ে ফিরে আসবো, কারণ ক্যারেক্টার না জানলে তো স্ট্রিংটা জানতে পারবো না ভালো করে। তার জন্য ক্যারেক্টারটা একটু রিভাইজ করে তারপর স্ট্রিংয়ে আসবো। ওকে, তো যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু আমরা হয়তো সবাই যে জানি তা কিন্তু নয়। আমি এখন যেটা বলবো সেটা কিন্তু আমরা যে সবাই যে জানি তা কিন্তু নয়। হয়তো অনেকে জানি, কিন্তু অনেকে আবার জানিও না। কিন্তু এখান থেকে অনেক শর্ট কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেনও আসতে পারে বলে কিন্তু এই টপিকটা আমি এখানে বলছি। কিন্তু অ্যাজ সাচ তোমাদের পরীক্ষায় তোমাদের সিলেবাসে এরকমভাবে কোথাও দেওয়া নেই যে ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন। স্ট্রিং আছে কিন্তু ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন কিন্তু কোথাও দেওয়া নেই, কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। তো আমরা দেখে নিই কি বললাম। হেডার ফাইলটার নাম হচ্ছে সি টাইপ ডট এইচ। আমার স্পেসিফিক্যালি একটা সি টাইপ ডট এইচ এর উপর একটা ভিডিও আছে, তো আমি সেটা প্রোভাইড করব। আমি আজকে জাস্ট ক্যারেক্টার হ্যান্ডলিংয়ে কিছু স্ন্যাপ দেখাবো, সেটা একটু দেখো। তো সি টাইপ ডট এইচ কন্টেন্ট করে কিছু ইনবিল্ট ফাংশনকে কন্টেন্ট করে। আর যেগুলোকে ইনবিল্ট ফাংশন বলা হয় সেগুলোকে আবার বলা হয় লাইব্রেরি ফাংশন। ওকে, মানে যে ফাংশনগুলো অলরেডি প্রি ডিফাইন্ড, তাকে লাইব্রেরি ফাংশনও বলা হয় বা ইনবিল্ট ফাংশনও বলা হয়। তো এই ইনবিল্ট ফাংশনগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে আজকে আমাদের টপিকটা, সেটা আমরা এখন পারফর্ম করতে যাচ্ছি। ওকে, আমরা প্রথম ফাংশনস যেটা দেখব সেটা হচ্ছে যে প্রথম ফাংশনস সি টাইপ ডট এইচ হেডার ফাইলের মধ্যে ফার্স্ট ফাংশন, সেটা হচ্ছে ইজ এল। আমরা এরকম হয়তো পাইথনে আমরা পড়েছিলাম, মনে করে দেখো, NUM ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং। তাহলে এই ফাংশনসটা কোনো স্পেস নেই কিন্তু মাঝখানে। হ্যাঁ, আমার এখানে হয়তো একটু স্পেস হয়ে গেছে, কিন্তু কোনো স্পেস নেই। ইজ আলফা নিউমেরিক, এটাকে ফুল ফর্ম করলে দাঁড়ায় ইজ আলফা নিউমেরিক। তাহলে এই ফাংশনসটা আইডেন্টিফাই করে যে আমার আলফা নিউমেরিক ক্যারেক্টারগুলোকে আইডেন্টিফাই করে। ওকে, তাহলে যদি আলফা নিউমেরিক ক্যারেক্টার তুমি পাস করো এর আর্গুমেন্ট মানে কোনটা, এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং করা আছে ক্লোজিং করা আছে, এই ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং এর মধ্যে যদি তুমি কোনো আলফা নিউমেরিক ক্যারেক্টারকে যদি তুমি পাস করো, তাই তো, যদি তুমি পাস করো তখন সে তোমাকে 1 রিটার্ন করবে। তুমি যদি পাস করো কোনো আলফা নিউমেরিক ক্যারেক্টার, সে তোমাকে 1 রিটার্ন করবে। আর যদি তুমি কোনো নন আলফা নিউমেরিক ক্যারেক্টার যদি তুমি রিটার্ন করো, তখন সে তোমাকে 0 রিটার্ন করবে। কীভাবে কাজ করে এই ইজ এল NUM, একটা এক্সাম্পল দেখি আমরা, একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখি। ধরে নেওয়া যাক আমার একটা ক্যারেক্টার ভেরিয়েবল আছে, তার মধ্যে তার নাম হচ্ছে CH এর মধ্যে আমি একটা ক্যারেক্টারকে স্টোর করেছি। আমি ইনিশিয়ালাইজ করেছি। কোনো ক্যারেক্টারকে ইনিশিয়ালাইজ করতে গেলে আমাকে সিঙ্গেল কোড দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়, তাই না? কোনো নাম্বারকে করতে গেলে নর্মাল নাম্বারটা লিখতে হয়, কোনো স্ট্রিংকে ইনিশিয়ালাইজ করতে গেলে আমাকে ডবল কোটেশন দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়। সেটা আমরা দেখবো, স্ট্রিংয়ের আমরা এখন ইনিশিয়ালাইজেশনে আসিনি। এটা হচ্ছে কোনো ক্যারেক্টারকে ইনিশিয়ালাইজ করার প্রসিডিওর। এবার আমি চেক করছি যে ইফ ইজ আলফা নিউমেরিক CH, এই CHটা কি আমার কোনো আলফা নিউমেরিক ক্যারেক্টার? যদি হয় তাহলে সে আমাকে ট্রু রিটার্ন করবে। ট্রু মানে 1 রিটার্ন করবে, মানে নন জিরো ভ্যালু রিটার্ন করবে। তাহলে এটা তো অবশ্যই একটা আলফা নিউমেরিক ক্যারেক্টার। তাহলে ইজ আলফা নিউমেরিক আমাকে ফাংশনসটা আমাকে একটা নন জিরো ভ্যালুকে রিটার্ন করছে। নন জিরো ভ্যালু মানে সেটা 1ও হতে পারে, আদার্স কোনো ভ্যালু হতে পারে। আমি ধরলাম 5 রিটার্ন করেছে বা ধরলাম 1 রিটার্ন করেছে। তাহলে আমরা আবার এটাও জানি যে ইফের মধ্যে যদি 1 থাকে তাহলে ইফের কন্ডিশনটা কিন্তু ট্রু। ইফের মধ্যে যদি 1 থাকে তাহলে কিন্তু ইফের কন্ডিশনটা ট্রু, কারণ ইফের মধ্যে আমরা যা কিছুই কন্ডিশনস দিই সেই সমস্ত কন্ডিশনসগুলো কিন্তু আলটিমেট আমাকে কোনো বুলিয়ান ভ্যালুকে রিটার্ন করে, সেটা আইদার ট্রু কিংবা ফলস। আবার ইফের ভেতরে যদি কোনো জিরো ভ্যালু থাকে তার মানে বোঝায় যে ইফের কন্ডিশনটা ফলস। এইভাবে কিন্তু ইফ এলস ইভ্যালিউট হয় অ্যাকচুয়ালি তার সিনারিও। তাহলে এখন
সিএইচ এর মধ্যে এ আছে, এটা আমার একটা আলফা নিউমেরিক ক্যারেক্টার, তাহলে ইজ আলফা নিউমেরিক ফাংশন আমাকে একটা নন জিরো ভ্যালুকে রিটার্ন করবে, যার জন্য ইফের কন্ডিশনটা ট্রু হবে। আমি তখন তার এগেনস্টে একটা প্রিন্টএফ করে দিচ্ছি এখানে যে এন্টার ক্যারেক্টার ইজ আলফা নিউমেরিক। আমি একটা মেসেজ প্রিন্ট করছি যে এন্টার্ড ক্যারেক্টার, যে তুমি যে ক্যারেক্টারকে এন্টার করেছো ইজ আলফা নিউমেরিক, যদি কন্ডিশনটা ট্রু হয়, ইজ আলফা নিউমেরিক, আর এলসের মধ্যে আমরা প্রিন্ট করে দিচ্ছি, তার রিভার্স প্রিন্টটা করব প্রিন্টএফ যে এন্টার ক্যারেক্টার ইজ নট আলফা নিউমেরিক, দি ব্র্যাকেটটা শেষ করলাম, এখানে এলসটাকে শেষ করলাম, এই আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেল। তাহলে এখানে ইজ আলফা নিউমেরিকের কাজটা আমরা বুঝতে পারলাম যে আমাকে কখন আমাকে নন জিরো ভ্যালু রিটার্ন করছে আর কখন আমাকে জিরো ভ্যালু রিটার্ন করছে, এই ইজ আলফা নিউমেরিক ফাংশন। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? তাহলে এই ফাংশনসটাকে ইউজ করতে গেলে আমাকে প্রোগ্রাম লেখার প্রথমেই হ্যাশ ইনক্লুড stdio.h তো লিখতেই হবে, তারপরে কিন্তু আমাকে অবশ্যই হ্যাশ ইনক্লুড ctype.h-টাকেও কিন্তু আমাকে ইনক্লুড করতে হবে। দেন আমার এবার ইন্ট মেন দিয়ে যেভাবে প্রোগ্রাম লিখি আমরা, যেভাবে আমাদের প্রোগ্রামের সিনট্যাক্স আছে আমরা সেভাবে প্রোগ্রাম লিখবো, লাস্টে রিটার্ন জিরো করে মেন প্রোগ্রামটাকে শেষ করব। ওকে, এটা ঠিক আছে সবার? ইজ আলফা নিউমেরিকের ফাংশনের কাজ সবাই বোঝা গেছে যে কীভাবে আমরা কোনো ক্যারেক্টারকে হ্যান্ডেল করছি। আমি একটা দেখালাম ফাংশনস, আর একটা ফাংশনস দেখবো। সবার বোঝা গেছে এটা? জিরোটা কখন হবে ওটা আরেকবার বলবেন? কোনটা জিরো হবে? যদি কোনো আলফা নিউমেরিক ক্যারেক্টার না হয় তখন জিরো হবে, যদি আলফা নিউমেরিক ক্যারেক্টার না হয় তখন জিরো হবে, আর যদি আলফা নিউমেরিক ক্যারেক্টার হয় তখন নন জিরো হবে। নন জিরো মানে সেটা 1 হতে পারে, 5 হতে পারে, 500 হতে পারে। ঠিক আছে? ওকে স্যার, হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা সেই বেসিসে কিন্তু আমরা চেক করছি। এবার আমি আর কয়েকটা ফাংশনের কথায় আসবো। এটা তো আমি বললাম ইজ আলফা নিউমেরিক, তার মানে দেখো আমি একটা কোনো নিউমেরিক কোনো ভ্যালুকে পাস করছি, হয়তো 0 বা 1। আমার সিএইচ এর মধ্যে ধরে নাও এখানে হয়তো 1 আছে, এ না থেকে ধরে নাও এখানে 1 আছে, তো এটা তো একটা নিউমেরিক ভ্যালু, তো নিউমেরিক তো এটা, তাই না? এটা তো একটা নিউমেরিক, তাহলে সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই তখন এই কন্ডিশনটা আমার ট্রু হবে, কারণ অ্যালফাবেট আর নিউমেরিকের যে কম্বিনেশন, আমার তো এখানে অ্যালফাবেটও থাকতে পারে আবার নিউমেরিকও থাকতে পারে, তাহলে 1টা হলেও কিন্তু আমাকে দেখাবে যে এন্টার ক্যারেক্টার ইজ আলফা নিউমেরিক। আমাদের যেমন রেজিস্ট্রেশন নাম্বারগুলো যেভাবে হয়, ধরুন D1 তোমাদের যেমন 1810 এরকমভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার হয়, এটা কিন্তু একটা আলফা নিউমেরিক স্ট্রিং, যেখানে অ্যালফাবেটও আছে আবার নিউমেরিকও আছে। কিন্তু এটা হচ্ছে তার মানে দেখো যদি আমাকে চেক করতে হয় যে আমার এটা ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার কি না, তখন কিন্তু এই প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে আমাকে চেক করতে হবে, আমাকে তখন কিন্তু ইউজ করতে হবে ইজ আলফা নিউমেরিক ফাংশন, কারণ আমাকে ডিটাকেও চেক করতে হবে, ডিটাও কিন্তু ভ্যালিড একটা আলফা নিউমেরিক ক্যারেক্টার, আর 18টাও কিন্তু একটা আলফা নিউমেরিক ক্যারেক্টার। যদি দেখা যায় যে হ্যাঁ আমার এই রেজিস্ট্রেশন নাম্বারের প্রত্যেকটা ক্যারেক্টার যদি তোমার এই ইজ আলফা নিউমেরিক যদি ফাংশনসটা যদি তোমার স্যাটিসফাই করে, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য যদি তোমার যদি তোমাকে ট্রু ভ্যালু রিটার্ন করে, তাহলেই বুঝতে হবে যে হ্যাঁ তার মানে আমার এটা ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, সো এটা হচ্ছে ইজ আলফা নিউমেরিক। এবার যদি আমাদের থাকতো যে ইজ আলফা বলে আরেকটা ফাংশন আছে, ইজ আলফা, এ শুধুমাত্র অ্যালফাবেটগুলোকে চেক করে, এ শুধুমাত্র অ্যালফাবেটগুলোকে আইডেন্টিফাইজ করে। আমার তো অনেক ক্যারেক্টার আছে, তো অনেক ক্যারেক্টার থেকে আমার যেগুলো অ্যালফাবেট তাকে রেকগনাইজ করে বা আইডেন্টিফাইজ করে। ওকে, তো কিভাবে কাজ করে একটু দেখি একটা এক্সাম্পল দেখি ইজ আলফা কিভাবে কাজ করে। ওকে, চলো একটা এক্সাম্পল দেখি। ইজ আলফা দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি। অ্যাকচুয়ালি স্ট্রিং বলার পর বললে আরো ভালো হবে, এটাকে বোঝানো যেত। যাই হোক, আমি
আমি এখানে অনলাইন কম্পাইলার একটা জাস্ট এক্সাম্পল দেখাবো। ধরে নাও ক্যারেক্টার CH ইকুয়ালস টু সিঙ্গেল কোটের মধ্যে স্মল এ, এটা অ্যালফাবেট রাখা আছে CH এর মধ্যে। ওকে, আমি এই CHটাকে ইনপুটও নিতে পারি ইউজারের থেকে। ইফ, অবশ্যই আমাকে হ্যাশ ইনক্লুড ctype ডট এইচ আমাকে ইনক্লুড করতে হবে। ওকে, ঠিক আছে। এবার ইফ ইজ আলফা উইদিন ব্র্যাকেট CH, আমি তো CHটা কি চেক করবো যে CHটা আমার অ্যালফাবেট কিনা, ভেতরে কোনো জাস্ট এইটুকু লিখবো। যদি আমাকে নন জিরো ভ্যালু রিটার্ন করে তাহলে বুঝবো যে সেটা অ্যালফাবেট। ইফের আন্ডারে আমরা এখানে করছি পুটেস বা প্রিন্টএফ, যে এন্টার্ড ক্যারেক্টার ইজ অ্যালফাবেট। ওকে, এন্টার ক্যারেক্টার ইজ অ্যালফাবেট, আদারওয়াইজ এলস আমরা এই প্রিন্টএফটাকে কপি করে এন্টার ক্যারেক্টার ইজ নট অ্যালফাবেট আমরা জাস্ট প্রিন্ট করব। ওকে, এই আমার প্রোগ্রাম সিম্পল। এন্টার ক্যারেক্টার ইজ নট অ্যালফাবেটস, আমরা তো অ্যালফাবেট চেক করতে চাইছি ইজ আলফা ফাংশনস দিয়ে। CH এর মধ্যে আমার একটা অ্যালফাবেট রাখা আছে, আমরা এখন কোডটাকে চেক করব কি আউটপুট দেখাচ্ছে। আমার এটা এখানে আমাদের অ্যালফাবেট দেখানোর কথা, দেখা যাক কি দেখায়, কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা দেখি। CH এর জায়গাতে আমি একটা ভ্যালুকে দিলাম 1 একটা ভ্যালু, একটা নিউমেরিক ক্যারেক্টার, আমি 1টা দিয়ে আবার কোডটাকে রান করাচ্ছি। ইজ নট অ্যালফাবেট, তাহলে এখানে ইজ আলফা ফাংশন কিন্তু সবসময় আইডেন্টিফাই করছে যে তুমি যে ক্যারেক্টারটাকে এন্টার করছো সেটা থ্রু কিবোর্ড হতে পারে, সেটা তুমি ইনিশিয়ালাইজ করতে পারো প্রোগ্রামের মধ্যে, সেটা আদেও অ্যালফাবেট কি না, বা না অন্য কিছু কি সেটা বলছে না। সেটা অ্যালফাবেট যদি হয় তোমাকে বলছে যে সেটা অ্যালফাবেট, আর যদি সেটা অ্যালফাবেট না হয় তোমাকে বলে দিচ্ছে যে এন্টার ক্যারেক্টার ইজ নট অ্যালফাবেট। তো এইভাবে আমরা চেক করতে পারি যে আমার কোনো ক্যারেক্টার সেটা আলফা নিউমেরিক কিনা, কোনো ক্যারেক্টার সেটা অ্যালফাবেট কিনা। এরকম অনেক ফাংশন আছে যে ফাংশনসগুলো দিয়ে আমরা পার্টিকুলার কোনো ক্যারেক্টার কি সেটা আমরা বুঝতে পারি। ওকে, আমরা দুটো ফাংশনস দেখলাম আমাদের ক্যারেক্টার হ্যান্ডলিংয়ের জন্য। এছাড়া আমরা যদি কোনো চেক করতে চাই যে আমি ধরুন একটা ক্যারেক্টার হয়তো ইনপুট করবো শুধুমাত্র ডিজিট, যে সেটা আমার ডিজিট কিনা আমি চেক করবো। তো 0, 1, 9 এগুলো সব হচ্ছে ডিজিট, 0 থেকে 9 পর্যন্ত সবই হচ্ছে ডিজিট। তো আমি এখন যদি দিচ্ছি ডিজিট, এন্টার ক্যারেক্টার ইজ ডিজিট, আর ইজ নট ডিজিট, ওকে। এবার দেখো রান করাচ্ছি কোডটা, একই কোড রেখেছি, জাস্ট ফাংশনসটাকে চেঞ্জ করে ডিজিট চেক করেছি, দেখাচ্ছে এন্টার ক্যারেক্টার ইজ ডিজিট। আমি এখানে 1 দিয়েছি, আমি এবার 1-এর পরিবর্তে যদি ধরো ক্যাপিটাল এক্স করে দিই, ক্যাপিটাল এক্স করে দিলাম, এবার দেখো কোডটাকে রান করছি, আমাকে দেখাচ্ছে এন্টার ক্যারেক্টার ইজ নট ডিজিট, আমরা চেক করতে পারছি। তো দিস ইজ কল্ড ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন। আমরা ক্যারেক্টারগুলোকে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে কিন্তু আমরা হ্যান্ডেল করছি, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার মানে কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার বোঝায়, আর স্ট্রিং মানে হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার। ওকে, ক্যারেক্টার মানে কিন্তু কোনো সময় আমরা ভাববো না যে সেটা স্ট্রিং, ক্যারেক্টার মিনস সিঙ্গেল ক্যারেক্টার, এটা কিন্তু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, ক্যারেক্টার মানেই হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার।
ওকে, তো এরকম ডিফারেন্ট ফাংশনস আছে। আমরা আহ, সব ফাংশনস তো আমি এখানে দেখাবো না। তো ফাংশনসগুলো একটু ওকে চেক করো, এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ স্যার। হুম, আমার হেডফোনের কানেক্টারটা আসলে লুজ হয়ে গেছিল লুজ হয়ে গেছিলো। যাই হোক, তো ইজ লোয়ার কি কাজটা বললাম বোঝা গেল? ইজ লোয়ার কাজটা তোমরা শুনতে পাওনি না? ইজ লোয়ারের কাজটা কি বললাম তোমরা শুনতে পাওনি না? আরেকবার বলি। না আরে স্যার, লিভ প্রিন্টার থেকে আসা অবধি কিছু শুনতে পাইনি। হ্যাঁ, বেশ। আমরা এবার কিছু ফাংশনের নাম বলছি, যে ফাংশনগুলো আমার সি টাইপ ডট এইচ এর মধ্যে ডিফাইন করা আছে। সেই ফাংশনসগুলোর কিছু ফাংশনের নাম বলছি। তার মধ্যে আমি এখানে 1 নম্বর ফাংশনের নাম বলছি ইজ লোয়ার। আমি প্রতিটা ফাংশনে আসবো আলাদা আলাদা ভাবে। নাম্বার 2 হচ্ছে ইজ আপার। ওকে। নাম্বার 3 ইজ স্পেস, যে এন্টার ক্যারেক্টার হোয়াইট স্পেস কিনা সেটাও চেক করে আমার এই ফাংশনটা ই স্পেস। ওকে। ইজ এক্স ডিজিট, আমি একটা ডিজিটকে এন্টার করেছি কিবোর্ড থেকে, আমার সেই ডিজিটটা যদি হেক্সাডেসিমাল ডিজিট হয় তাকে আইডেন্টিফাই করবে ইজ এক্স ডিজিট। এক্স ফর কিন্তু হেক্সাডেসিমাল, এক্স ফর কিন্তু হেক্সাডেসিমাল। ওকে, তাহলে কোনো হেক্সাডেসিমাল ক্যারেক্টারকে বা ডিজিটকে আইডেন্টিফাই করে ইজ এক্স ডিজিট। এগুলো শর্ট কোশ্চেনে কিছু কোশ্চেন আসে এগুলো। নাম্বার 5, লাস্ট দুটো ফাংশন বলবো, সেটা হচ্ছে টু লোয়ার আর নাম্বার 6 টু আপার। এবার একটু কাজগুলো বলবো ওয়ান বাই ওয়ান, জাস্ট মুখে মুখে একটু কাজগুলো বলবো। ইজ লোয়ার ফাংশন, ইজ লোয়ার ফাংশন কি করে? তুমি একটা কিবোর্ড থেকে একটা ক্যারেক্টারকে এন্টার করেছো, হয়তো স্মল এক্স। তোমার এই ইজ লোয়ার ফাংশন এই স্মল এক্সটাকে চেক করে সে বলে দিতে পারবে যে তুমি যে ক্যারেক্টারটাকে এন্টার করেছো তুমি সেটাকে লোয়ার কেসে এন্টার করেছো কিনা। তুমি তখন লোয়ার কেসে এন্টার করেছো, তো তোমাকে বলবে যে ইউ হ্যাভ এন্টার্ড এ ক্যারেক্টার ইন লোয়ার কেস। ওকে। সিমিলারলি ইজ আপার ফাংশন, তোমাকে কোনো ক্যারেক্টার তুমি হয়তো এন্টার করেছো কিবোর্ড থেকে ক্যাপিটাল এক্স, ইজ আপার ফাংশন কিন্তু তোমাকে চেক করতে পারে যে এই ক্যারেক্টারটা ইউজার আপার কেসে এন্টার করেছে কিনা। ওকে। স্যার আপনার আওয়াজ আসছে না। এই কি হচ্ছে গো, আমি কিছু বুঝতে পারছি না। না স্যার শোনা না যাচ্ছে। স্যার, শুনতে পাচ্ছি। এই শোনা যাচ্ছে তো? স্যার শোনা শোনা যাচ্ছে তো? তাহলে আমরা ক্যাপিটাল এক্সটাকে ইনপুট করেছি, তো সেক্ষেত্রে আমার ইজ আপার ফাংশন কিন্তু চেক করে বলবে যে এক্সটা তুমি আপার কেসে ইনপুট দিয়েছো। যদি তুমি লোয়ার কেসে এখানে স্মল এক্স ইনপুট করতে, তোমার কিন্তু ইজ আপার ফাংশন কিন্তু তোমার এটাকে রেকগনাইজ করতে পারতো না। সে তখন বলতো যে ইউ হ্যাভ নট এন্টার্ড এ ক্যারেক্টার ইন আপার কেস। এটাও কিন্তু আইডেন্টিফাই করতে পারে আমার ইজ আপার ফাংশন। ই স্পেস, তুমি হয়তো কিবোর্ড থেকে একটা ক্যারেক্টারকে ইনপুট করেছো স্পেস, স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার। তো যখনই তুমি স্পেসটাকে ইনপুট করেছো, তোমার ই স্পেস ফাংশন কিন্তু তোমার চেক করে বলবে যে ইউ হ্যাভ এন্টার এ স্পেস, যে তুমি একটা স্পেসকে এন্টার করেছো। তাহলে আমি কিবোর্ড থেকে যা কিছু কি স্ট্রোক করছি সব কিন্তু আমার প্রোগ্রামটা বলে দিচ্ছে। আমি লোয়ার কেসে ইনপুট করছি কিনা সেটাও বলে দিচ্ছে, আমি আপার কেসে ইনপুট করছি কিনা সেটাও বলে দিচ্ছে, আমি কোনো স্পেস ইনপুট করছি কিনা সেটাও বলে দিচ্ছে,
আমি কোনো আলফা নিউমেরিক ক্যারেক্টারকে ইনপুট করছি কিনা সেটাও বলে দিচ্ছে, আমি কোনো অ্যালফাবেট ইনপুট করছি কিনা সেটাও বলে দিচ্ছে, আমি কোনো হেক্সাডেসিমাল ডিজিটকে এন্টার করছি কিনা আমার কিন্তু সেটাও বলে দিচ্ছে আমার একটা ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন যার নাম হচ্ছে ইজ এক্স ডিজিট। এ কিন্তু আমাকে একটা হেক্স নাম্বার ইনপুট করছি কিনা সেটাও কিন্তু আমাকে বলে দিচ্ছে। আবার আমরা আরও কিছু ফাংশনস এখান থেকে পাচ্ছি, একটা হচ্ছে টু লোয়ার, একটা হচ্ছে টু আপার। টু লোয়ার ফাংশনের কাজ হচ্ছে যদি আমার আপার কেসে কোনো ক্যারেক্টার থাকে সেই আপার কেসে ক্যারেক্টারটাকে আমি লোয়ার কেসে কনভার্ট করতে পারবো। আর টু আপার ফাংশনের কাজ হচ্ছে যদি আমার লোয়ার কেসে কোনো ক্যারেক্টার থাকে তাকে আমি আপার কেসে কনভার্ট করতে পারবো। ওকে, তাহলে এতগুলো কাজ আমাকে ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন আমাকে করতে হেল্প করছে। তো আমি এখান থেকে বেশ কয়েকটা ফাংশনের কনসেপ্ট দেখলাম, বাকি ফাংশনসগুলো আমরা কিন্তু এক্স ডিজিট হেক্সাডেসিমাল ডিজিট কিনা চেক করে দেবে, আমার ক্যারেক্টারটা হেক্সাডেসিমাল কিনা আমাকে চেক করে দেবে। তো কি করে বুঝবো আমার ক্যারেক্টারটা হেক্সাডেসিমাল কিনা? একটা প্রোগ্রাম দেখি। আমরা হেক্সাডেসিমাল ডিজিট বলতে তাকে বুঝি, কোনগুলোকে বুঝি আমরা হেক্সাডেসিমাল ডিজিট, কোন ডিজিটগুলো আমাদের হেক্সাডেসিমাল ডিজিট দেখি, বলো দেখি। স্যার 0x দিয়ে স্টার্ট হয় যেগুলো, তো যেগুলো 0x দিয়ে যেগুলো স্টার্ট হয়, মানে আমরা ডিজিট বলছি, আমি কি দিয়ে স্টার্ট হয় সেটা বলছি না, সেটা আমাদের কনস্ট্যান্টে আমরা পড়েছিলাম, সেটা আমরা কনস্ট্যান্টে পড়েছিলাম, তাই না? যে হেক্সাডেসিমাল নাম্বারকে আমরা কীভাবে ডিনোট করি সেটা আমরা হেক্সাডেসিমাল কনস্ট্যান্টে পড়েছিলাম সেই কনসেপ্টটা। আমি একটা প্রোগ্রাম দেখি, ছোট্ট একটা প্রোগ্রাম। তাহলে 0 থেকে 9 আর ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল এফ, এই হচ্ছে আমার হেক্সাডেসিমাল ডিজিট। তাহলে আমরা এখন চেক করব, আমি কিবোর্ড থেকে হয়তো এই ধরনের কোনো হেক্সাডেসিমাল ডিজিট আমি এন্টার করব, আমার প্রোগ্রামটা সেই হেক্স ডিজিটটাকে বলে দেবে যে হ্যাঁ ইউ হ্যাভ এন্টার এ হেক্সাডেসিমাল ডিজিট। ওকে, ধরে নাও আমার এখানে ক্যারেক্টার সিএইচ ইকুয়ালস টু, আমি ধরে নাও এখানে একটা ক্যাপিটাল এটাকে নিয়ে রেখেছি। ক্যাপিটাল এ আমার একটা হেক্সাডেসিমাল ডিজিট, আমরা সবাই জানি ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, আপ টু এফ পর্যন্ত ইজ এক্স ডিজিট সিএইচ, আমি চেক করছি অ্যাকচুয়ালি এন্টার ক্যারেক্টার ইজ হেক্সাডেসিমাল। এখানে ডিজিট না করে কি লিখবো, এন্টার ক্যারেক্টার ইজ হেক্সাডেসিমাল। ওকে, এন্টার ক্যারেক্টার ইজ হেক্সাডেসিমাল আর এন্টার ক্যারেক্টার ইজ নট হেক্সাডেসিমাল। ওকে, এই হচ্ছে আমার প্রোগ্রাম। ফাংশনটার নামটা মনে রাখো, সেটা হচ্ছে ইজ এক্স ডিজিট। ওকে, এখন আমরা কোডটাকে রান করবো। তাহলে আমাদের এখন ক্যারেক্টারের মধ্যে আমি এটাকে রেখেছি, সো আমার এটা এখন হেক্সাডেসিমাল একটা ডিজিট, তাই না? বা আমার একটা হেক্সাডেসিমাল ক্যারেক্টার। আমি যদি এখন কোডটাকে রান করি তখন বেসিক্যালি আমাকে এটার এগেনস্টে আমাকে দেখাবে এন্টার ক্যারেক্টার ইজ হেক্সাডেসিমাল। আমি এখানে এটাকে চেঞ্জ করে যদি ক্যাপিটাল এফ করি বা স্মল এফ করে একবার দেখি কি দেখায়। চলো, এন্টার ক্যারেক্টার ইজ হেক্সাডেসিমাল। আমি এখানে 0 করে দেখি একবার, 0, এন্টার ক্যারেক্টার ইজ হেক্সাডেসিমাল। আমি এখানে একটা এক্সট্রা সিম্বল দিই, স্পেশাল সিম্বল অ্যাম্পারসেন্ট, রান করি, এন্টার ক্যারেক্টার ইজ নট হেক্সাডেসিমাল। ওকে, আমি এখানে জি, ক্যাপিটাল জি দিই, ক্যাপিটাল জি, এবার রান করব, এন্টার ক্যারেক্টার ইজ নট হেক্সাডেসিমাল। সব রকমভাবে আমরা চেক করতে পারছি যে আমার ক্যারেক্টারটা হেক্সাডেসিমাল ক্যারেক্টার কিনা। সেটা চেক করতে আমাকে সি টাইপ ডট এইচ আমাকে একটা ফাংশন প্রোভাইড করছে যার নাম হচ্ছে ইজ এক্স ডিজিট। ওকে, তার নাম হচ্ছে ইজ এক্স ডিজিট।
ওকে, ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার এই কনসেপ্টটা? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বুঝেছি। আর আমরা অনেক সময় পরীক্ষায় আসে যে একটা ক্যারেক্টার লোয়ার কেসে আছে, তোমাকে আপার কেসে কনভার্ট করতে হবে, বা আপার কেসে আছে, তোমাকে লোয়ার কেসে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা কত কি করি, আমরা কোথায় 32 যোগ করি, কোথায় 32 মাইনাস করি, অনেক কিছু করি। তো সিতে যদি আমরা এই লোয়ার কেস আপার কেসে যদি আমরা ফাংশনস জানি, কী করে একটা লোয়ার কেসকে আপার কেস করতে হয় বা কী করে একটা আপার কেসকে লোয়ার কেস করতে হয়, তাহলে আমাদের অত অ্যাস্কির কথা ভাবতেই হবে না। তাহলে আমরা এখন আমাদের কাছে লোয়ার কেসে একটা ক্যারেক্টার আছে, তাকে আমি আপার কেসে কনভার্ট করব। এক লাইনে কীভাবে করতে পারি দেখো। আমি স্যার ইফ এলস সব সরিয়ে দিলাম, জাস্ট একটা প্রিন্টএফ। আমার ধরুন সিএইচ ইকুয়ালস টু ক্যাপিটাল জি আছে, ঠিক আছে, ক্যাপিটাল জি আছে, আমি এটাকে লোয়ার কেসে কনভার্ট করব, ক্যাপিটাল জিটাকে লোয়ার কেসে কনভার্ট করব। আমি জাস্ট লিখছি দেখো প্রিন্টএফ। তাহলে আমাকে কি ফাংশন ব্যবহার করতে হবে এটাকে লোয়ার কেসে করার জন্য? আমি ফাংশনের নামটা কিন্তু লিখেছি। কি ফাংশন বলো? টু লোয়ার, টু লোয়ার ফাংশন, টু লোয়ার ফাংশন। ওকে, তাহলে প্রিন্টএফ পার্সেন্টেজ সি ইন লোয়ার কেস, percentage c in lowercase is represented as, আমি এইভাবে মেসেজটাকে লেখার চেষ্টা করছি, অত বাড়াবাড়ি না করলেও হতো, is represented as percentage, একটু স্পেস দিয়ে পার্সেন্টেজ সি, ডবল কোটটা শেষ করে একটা কমা দিলাম। কমা দেওয়ার পর এবার আমি প্রথমে সিএসটাকে ডিসপ্লে করে নিই, আগে আমাকে ক্যাপিটালটা দেখাবে, তার পাশে আমাকে লোয়ারটা দেখাবে। তাহলে টু লোয়ার ফাংশনটা আমি এখানেই কল করছি, টু লোয়ার ফাংশনকে কল করলাম, আর তার মধ্যে আমি সিএসটাকে পাস করে দিলাম, যে সিএইচের মধ্যে আমার জিটা আছে অলরেডি। ওকে, এবার এটাখানে সেমিকোলন দিলাম। ভালো করে বোঝো প্রিন্টএফ ফাংশনটা। পার্সেন্টেজ সি ইন লোয়ার কেস, এই পার্সেন্টেজ সি এর জায়গায় আমার ডিসপ্লে হচ্ছে সিএইচ এর ভ্যালু। তাহলে এখানে আমার ক্যাপিটাল জি দেখাচ্ছে, তাহলে জি ইন লোয়ার কেস ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ পার্সেন্টেজ সি, তখন আমাকে সিএইচ এর লোয়ার কেস করে আমাকে ক্যাপিটাল জিটা স্মল জি কনভার্ট হয়ে আমাকে স্মল জিটা দেখাবে। ওকে, এই আমি প্রিন্টএফ করেছি, এক লাইনে করেছি। প্রিন্টএফের মধ্যে আমি টু লোয়ারটাকে কল করে দিয়েছি, আর কিছু করিনি। ঠিক আছে, এবার দেখো এটাকে রান করাচ্ছি, দেখাচ্ছে। আমি ওই জন্য যাতে আমার আউটপুটটা দেখতে ভালো লাগে বলে আমি প্রিন্টএফটাকে ওইভাবে লিখলাম। তাহলে ক্যাপিটাল জি ইন লোয়ার কেস ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ স্মল জি, তাই তো? ঠিক আছে, আর এটা না করে আমরা আর কিভাবে করতে পারতাম, এই ক্যাপিটালটাকে আমরা স্মলে কিভাবে করতে পারতাম? আমি এত কিছু করবো না, আমি ধরুন এটাকে ধরুন আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম। আমার সি টাইপ ডটে আমি কোনো ফাংশনের নাম জানি না, আমি পরীক্ষার সময় ভুলে গেছি ফাংশনের নামটা। তাহলে কীভাবে কাজটা করতে পারবো বলো? তাহলে কীভাবে করতে পারবো কাজটা? খুব সহজ কিন্তু, বলা উচিত, বলো। স্যার যদি ইউজার ডিফাইন ফাংশন না করি, মানে যদি পি মানে ক্যার সিএইচ ইজ ইকুয়াল টু জি করলাম, দিয়ে লিখে দিলাম যে প্রিন্টএফ পার্সেন্ট সি ইজ লোয়ার কেস অ্যাজ বলে যদি লিখে দিই, কোনো ফাংশন ব্যবহার করব না, কোনো ফাংশন নেব না, কোনো ফাংশন ইউজ স্যার অ্যাসকি তাহলে ইউজ স্যার করেন? ডিরেক্ট প্রিন্ট করে দেবো, তাহলে স্যার ডিরেক্ট প্রিন্ট করে দেবো। তো ডিরেক্ট প্রিন্ট করলে তোমাকে জি দেখাবে, তুমি না এখানে স্যার ch minus 26 কে হবে? হ্যাঁ ch minus 26 না 32 হবে স্যার, -32। না 32 হবে, কিন্তু সেটা মাইনাস হবে, সেটা কি মাইনাস হবে? না স্যার, সরি, প্লাস হবে, এক্স্যাক্টলি, লোয়ার কেস। তাহলে ch প্লাস 32, ঠিক আছে, ch প্লাস 32। দেখো তো এবার কি দেখাচ্ছে, হ্যাঁ দেখো স্যার সেমিকোলন আমি কোথায় ভুল, হ্যাঁ এক্স্যাক্টলি সেমিকোলন দিয়ে দিই। ওকে, দেখো এবার দেখো দেখাচ্ছে স্মল জি। কি করলাম,
ইয়েস স্যার। আমার ক্যাপিটাল এর অ্যাস্কি ভ্যালু 65, স্মলের অ্যাস্কি ভ্যালু হচ্ছে 97। তাহলে 65 আর 97 এর মধ্যে 32 এর ডিফারেন্স। তাহলে ক্যাপিটাল এটাকে যদি আমি স্মলে করতে চাই, ধরুন না সিএইচ এর মধ্যে আমার ক্যাপিটাল এ আছে, সিএইচ এর মধ্যে আমার ক্যাপিটাল এ আছে, তাকে যদি আমি স্মলে করতে চাই তাহলে তার সঙ্গে আমাকে 32 যোগ করতে হবে। তাহলে সিএইচ এর সঙ্গে 32 যোগ করা মানে হচ্ছে সিএইচ এর মধ্যে ক্যাপিটাল এ আছে মানে 65 আছে, 65 এর সঙ্গে 32 যোগ করা, তাহলে 65 এর সঙ্গে 32 যোগ করা মানে 97, আর 97 এর ক্যারেক্টার ভার্সন কোনটা? স্মলে। 97 এর ক্যারেক্টার ভার্সন কোনটা? স্মলে। তখন আমাকে স্মলে দেখাচ্ছে, তাহলে এটা যদি আমি রান করে আমাকে স্মলে দেখাবে। ওকে, আবার ধরে নাও আমার এখানে হয়তো স্মলে আছে, আমার এখানে স্মলে আছে, আমি তাকে ক্যাপিটালে ডিসপ্লে করব। আমি তখন কি লিখবো এখানে? তাহলে 97 আছে, তাহলে মাইনাস করতে হবে আমাকে 65 এ নিয়ে আসতে হবে, তাহলে সিএইচ মাইনাস 32। ওকে, সিএইচ মাইনাস 32। আমি এবার এটাকে রান করাচ্ছি, আসছে বোঝা গেল? তাহলে 2 আপার 2 লোয়ার না জানলেও কোনো ক্ষতি নেই আমাদের, 2 আপার 2 লোয়ার না জানলেও আমাদের কোনো ক্ষতি নেই, আমরা করতে পারবো। তো এটা কিন্তু একটা লজিক, আমরা স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা এই লজিকটাকে ইউজ করব। আমরা হয়তো বললাম যে একটা স্ট্রিংকে আপার কেস থেকে লোয়ার কেসে করতে হবে, আমি কিন্তু এটা ক্যারেক্টারের কথা বলছি। আমি কেন এই কথাগুলো বলছি? যাতে আমরা স্ট্রিংয়ের ক্ষেত্রে আমাদের প্রবলেমগুলো না আসে, যেটা স্ট্রিংকে যখন আমি আপার কেস থেকে লোয়ার কেসে করতে যাব তখন যেন ভাবতে না হয় যে তার কথা অ্যাসকি কীভাবে এটা 32 কেন যোগ হচ্ছে, কেন 32টা মাইনাস হচ্ছে, এটা যেন তখন যেন আমাকে ভাবতে না হয়। সেই ভাবনা চিন্তাগুলো কিন্তু আমরা আগে ভেবে নিচ্ছি, তার জন্য আমি ক্যারেক্টার হ্যান্ডলিংয়ের পেছনে এতটা টাইম দিলাম, তার একটাই উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে আমরা অলমোস্ট কী কী ফাংশন আছে আর ওভারঅল ফাংশনগুলোর কাজগুলো তো একটু জানলাম, তাই না? ইয়েস অর নো? জানতে পেরেছি তো? হ্যাঁ, হ্যাঁ Yes. স্যার। এবার আমরা স্ট্রিংয়ে আসবো, হ্যাঁ স্যার। এবার আমরা স্ট্রিংয়ে আসবো, চলো এবার আমরা স্ট্রিংয়ে আসবো। তাহলে স্ট্রিংকে আমরা এক কথায় কি বলেছিলাম? যে একটা ক্যারেক্টার অ্যারে, তাই না? স্ট্রিং হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে, বা স্ট্রিংয়ের তো একটা নর্মাল ডেফিনেশন আছে যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, সিকোয়েন্স অফ ক্যারেক্টার সেটাও বলতে পারি, সিকোয়েন্স অফ ক্যারেক্টার বা ক্যারেক্টার অ্যারে। কারণ আমরা একটা স্ট্রিংকে আমরা কীভাবে ডিক্লেয়ার করি না, ক্যার সিএইচ, ক্যার সিএইচ লেখা মানে সিএইচটা একটা ক্যারেক্টার ভেরিয়েবল, কিন্তু যখনই সিএইচ এর পাশে একটা থার্ড ব্র্যাকেট দিই, যখন একটা সাইজকে এখানে দিয়ে দেবো না, তখন সিএইচটা কিন্তু একটা স্ট্রিং ভেরিয়েবল হয়ে যাবে, একটা ক্যারেক্টার অ্যারে হয়ে যাবে, তাই না? যদি আমার এখানে ইন্টিজার এ অফ 20কে যদি আমরা এটাকে যদি আমরা ইন্টিজার অ্যারে বলতে পারি, তাহলে ক্যারেক্টার সিএইচ অফ 20কে নিশ্চয়ই আমরা ক্যারেক্টার অ্যারে বলতে পারবো। আর ক্যারেক্টার অ্যারের মধ্যে আমরা সিএইচ এর মধ্যে আমরা 20 ক্যারেক্টারকে রাখতে পারছি, এ ইন্টিজার অ্যারেটার মধ্যে আমি 20 ইন্টিজার নাম্বারকে রাখতে পারছি। তাহলে যে ভেরিয়েবলের মধ্যে একসাথে অনেকগুলো ক্যারেক্টারকে রাখা হয় তার নামই তো স্ট্রিং। তাহলে আমি কেন ক্যারেক্টার অ্যারেটাকে আমরা কেন স্ট্রিং বলতে পারবো না? অথবা আমি ক্যারেক্টার অ্যারেটাকে আমরা স্ট্রিং বলতে পারি, তাই তো? ইয়েস অর নো? পারি তো? তাহলে আমরা ক্যারেক্টার অ্যারে মানে হচ্ছে তাকে আমরা বলছি, আমাদের এখন তাকে আমরা বলছি স্ট্রিং। কারণ যেহেতু সিতে আমাদের অ্যাজ সাচ স্ট্রিং বলে কোনো ডেটা টাইপ নেই, কিন্তু আমাদের সি প্লাস প্লাসে স্ট্রিং বলে ডেটা টাইপ আছে, জাভাতে আছে, পাইথনেও আছে। ওকে, সো আমরা সিতে স্ট্রিংয়ের কনসেপ্টটাকে আমরা অ্যাচিভ করব বা ইউজিং দ্য কনসেপ্ট অফ ক্যারেক্টার অ্যারে। তাহলে যখনই ক্যারেক্টার অ্যারের যখনই কনসেপ্ট চলে আসলো, তখনই ফার্স্টে আমাকে জানতে হবে যে আমার এই ক্যারেক্টার ভেরিয়েবলটা মেমোরিতে কত বাইট স্পেস নেবে, মেমোরি স্পেস রিকোয়ারমেন্ট আমার এই সিএইচ যে স্ট্রিং ভেরিয়েবলটা তার জন্য বলে ফেলো, স্পেস রিকোয়ারমেন্ট বলে ফেলো। এই সিএইচটা কত বাইট স্পেস নেবে মেমোরিতে? স্যার 20। 20। তা এটা সময় লাগছে কেন এত বলো? আমার ক্যারেক্টার তো 1 বাইট, অলওয়েজ ট্রু। যত বিটের মেশিন হোক আমার ক্যারেক্টার 1 বাইট অলওয়েজ। তাহলে এখন 20 আছে, তাহলে এখন সিএইচ এর তোমার 20 নাম্বার অফ ভেরিয়েবল, প্রত্যেকটা সেলের মধ্যে আমি একটা করে ক্যারেক্টারকে রাখতে পারি। আমার 20টা ঘর আছে, 20টা ঘরে একটা করে ক্যারেক্টার থাকতে পারে, প্রত্যেকটা ঘরের সাইজ হচ্ছে 1 বাইট করে, অথবা আমার এখানে 20 বাইট স্পেস লাগবে। তাহলে এই 20 বাইট স্পেস কিন্তু মেমোরিতে কন্টিগুয়াস স্পেস থাকবে,
অ্যারে মানেই কিন্তু কন্টিগুয়াস স্পেস, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তো ক্যারেক্টার অ্যারেও কিন্তু, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ অ্যারে, এটা কিন্তু কন্টিগুয়াস স্পেস অ্যালোকেট করবে। তাহলে আমার প্রথম যে স্পেসটা তার ইন্ডেক্সটা হচ্ছে CH(0), আর লাস্টের যে স্পেসটা বা লাস্টের যে ইন্ডেক্সটা বা লাস্ট মেমোরি অ্যাড্রেসের যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে CH(19). ওকে, তাহলে এখানেও ক্ষেত্রে আমরা এটাও দেখতে পেলাম যে অ্যারে ইন্ডেক্স যেমন 0 থেকে স্টার্ট হয়, আমার তো ক্যারেক্টার অ্যারে, এটাও তো একটা অ্যারে, তাহলে এরও ইন্ডেক্স তোমার 0 থেকেই স্টার্ট হবে, তো অ্যারের বাইরে নয়। আর ইন্ডেক্সটা আমার শেষ হবে সাইজ -1, যেখানে 20টা হচ্ছে আমার অ্যারেটার সাইজ। তাহলে মেমোরি স্পেস রিকোয়ারমেন্ট আমরা বের করে ফেললাম। আমার প্রতিটা রেসপেক্টিভ মেমোরি অ্যাড্রেস আছে, 2001, 2002 রেসপেক্টিভ মেমোরি অ্যাড্রেস আছে। আমি লাস্টে হচ্ছে তোমার 2020। আমি 20টা এখানে সেল আঁকতে পারিনি, আমি মাঝখানে ডট দিয়ে 20টা সেলকে দেখিয়েছি। এটা হচ্ছে আমার মেমোরি স্ট্রাকচার। মেমোরিতে আমার এই ক্যারেক্টার অ্যারেটা এইভাবে স্টোর হয়েছে। ওকে, এবার আমি এই ক্যারেক্টার অ্যারের মধ্যে একটা স্ট্রিংকে স্টোর করব। এই ক্যারেক্টার অ্যারের মধ্যে আমি একটা স্ট্রিংকে স্টোর করব। বেশ, স্টোর করি না, ক্যারেক্টার CH(20) ইকুয়ালস টু, আমি এখানে একটা স্ট্রিংকে স্টোর করলাম, সেটা হচ্ছে প্রোগ্রাম বলে আমার একটা স্ট্রিং আছে, সেই স্ট্রিংটাকে আমরা স্টোর করলাম। দ্যাট ইজ কল্ড স্ট্রিং ইনিশিয়ালাইজেশনস। যখন কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার সময় যদি কোনো ভ্যালুকে অ্যাসাইন করা হয় তখন তাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশনস। সেটা আমরা ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে দেখে এসেছি, বা ইন্টিজার ভেরিয়েবলের ক্ষেত্রে দেখে এসেছি, সেটা আমরা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে দেখে এসেছি, সেটা আমরা অ্যারের ক্ষেত্রেও দেখে এসেছি। সেটা হচ্ছে স্ট্রিংয়ের ক্ষেত্রে। স্ট্রিংয়ের ক্ষেত্রে আমার ক্যারেক্টার CH(20) ইকুয়ালস টু প্রোগ্রাম। তাহলে এখন এই প্রোগ্রামটা হচ্ছে আমার ভ্যালুটা, স্ট্রিংয়ের ভ্যালুটা। তাহলে সেই প্রোগ্রাম ভ্যালুটা এখন কোথায় স্টোর থাকবে না CH, আমার যে অ্যারেটা আছে। তাহলে CH অ্যারের জন্য মেমোরিতে কত বাইট স্পেস রিজার্ভ হয়েছে? 20 বাইট। আমি একটা CH এর একটা ছোট্ট এখানে ডায়াগ্রাম একটা ড্র করি, মানে মেমোরিটাকে আমি আরেকবার এখানে জাস্ট দেখাবো। ওকে, আমি এটাকে জাস্ট একটু ড্র করে নিই। হ্যাঁ, কটা হলো গো? আর একটা হলেই হবে, ঠিক আছে। ওকে, তো এটা আমার মেমোরি ধরে নাও, কন্টিগুয়াস স্পেস, এটা আমার মেমোরি। এবার এই মেমোরিটার এখন নাম কি না CH(20). ভেরিয়েবল মানেই তো নেমড লোকেশন, তাই না? মেমোরিতে আমার 10 বাইট জায়গা আছে, ঠিক আছে, মেমোরিতে আমার 10 বাইট জায়গা আছে। সেই 10 বাইট জায়গাটা ঘেরা আছে, আমার নামটা ওখানে লেখা আছে। আমার নামটা হচ্ছে ভেরিয়েবল, একটা নেমড লোকেশন। CH হচ্ছে একটা নেমড লোকেশন যার 20 বাইট জায়গা আছে মেমোরিতে রিজার্ভ করে। তাহলে প্রথম যে স্পেসটা, তাহলে এটার ইন্ডেক্সটা অবশ্যই CH(0), এটা CH(1), এটা CH(2), আর এটা হচ্ছে আমার CH(19). সরি, একটা কম হয়, সাইজ -1, 19। অবশ্যই প্রত্যেকটা
সেলের একটা করে অ্যাড্রেস থাকবে, সেটাকে ভুলে গেলে হবে না। আমি ধরলাম এটা মেমোরি অ্যাড্রেস বলা হয়, 200 থেকে স্টার্ট করলাম, 20001, এইভাবে রেসপেক্টিভ আমার অ্যাড্রেসগুলো বাড়তে বাড়তে যাচ্ছে, যেহেতু 1 বাইট করে অথবা এক এক করেই বাড়বে। আর লাস্টেরটা হচ্ছে আমার ধরলাম সেটা 2019, ঠিক আছে। এবার আমি আমার মেমোরিতে স্পেসটা রয়েছে, 20 বাইটের স্পেস আছে, আমি তার মধ্যে কাকে স্টোর করেছি, প্রোগ্রাম বলে একটা স্ট্রিংকে আমরা স্টোর করেছি। তাহলে এই প্রোগ্রাম স্ট্রিংটাকে আমরা এবার এখানে স্টোর করব। তাহলে প্রোগ্রাম স্ট্রিংটা কীভাবে স্টোর হবে? অবভিয়াসলি আমার পিটা গিয়ে সিএইচ অফ 0-তে স্টোর হবে, আরটা গিয়ে সিএইচ অফ 1-এ স্টোর হবে, ওটা গিয়ে সিএইচ অফ 2-তে স্টোর হবে, জিটা গিয়ে সিএইচ অফ 3-তে স্টোর হবে, তাই না? আরটা গিয়ে সিএইচ অফ 4-এ স্টোর হবে, আবার এটা গিয়ে তোমার স্টোর হবে সিএইচ অফ 5-এ, আর এমটা গিয়ে স্টোর হবে সিএইচ অফ 6-এ। তাহলে এটা হচ্ছে আমার সিএইচ অফ 3, এটা হচ্ছে সিএইচ অফ 4, এটা হচ্ছে সিএইচ অফ 5, এটা হচ্ছে সিএইচ অফ 6। আমার প্রোগ্রাম স্ট্রিংটা মেমোরিতে স্টোর হয়ে গেল, কোনো সমস্যা হয়নি আমার এখনো পর্যন্ত। তো এটা আমার 2002, আমি অ্যাড্রেসটা একটু এক্সটেন্ড করে নিচ্ছি, যে পর্যন্ত আমার স্ট্রিংটা আছে আমি একটু এক্সটেন্ড করে নিচ্ছি, 2005, 2006, ওকে, এইভাবে বাড়তে বাড়তে যাচ্ছে। এটা হচ্ছে 2007, এটা হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার 7, এটা 8, এটা 9, এইভাবে বাড়তে বাড়তে যাচ্ছে। এটা 19। তাহলে এখন তো এই প্রোগ্রামের পরে তো আর কোনো কিছু নেই ক্যারেক্টার, তাহলে কিন্তু আমার দেখো স্পেস তো আমি অকুপাই করে রেখেছি 20 বাইট, কিন্তু তার মধ্যে আমার প্রোগ্রামের জন্য আমার স্পেস লাগছে 7 বাইট। তাহলে বাকি 13 বাইট স্পেস তো এখন নষ্ট হচ্ছে আমার মেমোরিতে, পড়ে পড়ে তো নষ্ট হচ্ছে। তাহলে কম্পাইলার বা কী করে বুঝবে যে এই প্রোগ্রামের পরে আর কেউ নেই, যে এম এর পরে যে শেষ হয়ে গেছে স্ট্রিংটা, কম্পাইলার কী করে বুঝবে? কারণ তোমার তো আর কিছু নেই প্রোগ্রামের পরে, তুমি তো প্রোগ্রামের পরে স্পেস দিয়ে তো কিছু লেখোনি। তার জন্য কি করা হয়, তার জন্য কিন্তু কম্পাইলার যখনই তুমি কোনো স্ট্রিংকে স্টোর করো, যদি তারপরে আর কোনো স্ট্রিং না থাকে বা কোনো ক্যারেক্টার না থাকে, তখন কম্পাইলার অটোমেটিক্যালি তোমার স্ট্রিংটা শেষ হওয়ার পাশে পরে আর একটা স্পেশাল ক্যারেক্টারকে অ্যাড করে নেয়, তার নাম হচ্ছে নাল ক্যারেক্টার। এটাকে বলা হয় নাল ক্যারেক্টার। এই নাল ক্যারেক্টার ইন্ডিকেট করে যে আমার স্ট্রিং এই প্রোগ্রামের পরে আর কোনো স্ট্রিং নেই। অতএব তাহলে কম্পাইলারকে বাকি স্পেসগুলো কিন্তু তাকে আর ট্রাভার্স করতে হবে না। আর যদি নাল ক্যারেক্টার এখানে না অ্যাড করা হতো, তাহলে কিন্তু কম্পাইলার সিএইচ অফ 7-কে সার্চ করে দেখতো তার মধ্যে কোনো ক্যারেক্টার আছে কিনা, সিএইচ অফ 8-এর কাছেও আসতো ট্রাভার্স করতে, সিএইচ অফ 9-কেও চেক করতে আসতো, আপ টু সে কিন্তু সিএইচ অফ 19 পর্যন্ত চেক করতে আসতো। তাহলে প্রোগ্রামটার আমার এক্সিকিউশন টাইমটা কনসিডারেবলি আমার কিন্তু বেড়ে যেত। কিন্তু যদি আমরা নাল ক্যারেক্টারটাকে এখানে অ্যাড করতে পারি, তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা বা কম্পাইলার কিন্তু এম এর পরে যখনই নাল ক্যারেক্টার দেখবে, সে কিন্তু বাকি স্পেসগুলো সে কিন্তু আর সার্চ করবে না যে এখানে আর কোনো ক্যারেক্টার আছে কিনা। তুমি স্টোর করে রাখতে পারো, তুমি 20 ক্যারেক্টারকে তুমি এখানে স্টোর করতে পারো, কিন্তু চেষ্টা করতে হয় যে যদি আমি 20 সাইজ নিই, আমার এই স্ট্রিংটার লেন্থ যেন 19 হয়, আর একটা আমাকে ধরে নিতে হবে ওই নাল ক্যারেক্টারের জন্য। এই নালটার জন্য কিন্তু স্পেসটা কিন্তু আমাকেই অ্যালোকেট করতে হবে। আর যদি তুমি না অ্যালোকেট করো, তাহলে কিন্তু সেটা কম্পাইলার কিন্তু অটোমেটিক্যালি সেটা তোমার কিন্তু অ্যালোকেট করে নেবে। তাহলে এই নাল ক্যারেক্টারের পারপাসটা বুঝতে পারলাম যে কেন নাল ক্যারেক্টারটাকে অ্যাড করা হয়। সবাই বুঝতে পারলে পারপাসটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা এই নাল ক্যারেক্টার ধরে আমরা কিন্তু অনেক কম্প্যারিজন করতে পারবো। এই নাল ক্যারেক্টারকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ডিফারেন্ট প্রোগ্রামিং প্রবলেম করতে পারবো, যে আমরা একটা স্ট্রিংয়ের হয়তো তার উপরে কোনো অপারেশন করব, তা আমি তো জানিই না যে আমার স্ট্রিংটা শেষ কোথায়। যদি নালের কোনো কনসেপ্ট না থাকতো, তাহলে আমি স্ট্রিংটা শেষ কোথায় কী করে বুঝতাম? কিন্তু এখন তো আমি বুঝতে পারছি যে যেখানে আমার নাল আছে, তার মানে স্ট্রিংটা ওখানেই শেষ, তার আগে পর্যন্ত স্ট্রিংটা আছে। তার নালটা ধরে আমরা কম্প্যারিজন করতে পারি, আমরা কন্ডিশন চেক করতে পারি। তো আগে তো আমাদের নাল ছিল না, তখন আমাকে ওই স্ট্রিংটার আমাকে লেন্থ বের করতে হতো, যে আমার স্ট্রিংটার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, সেই লেন্থটা বের করে আমাকে তখন কাজ করতে হতো।
তো দ্যাট ইজ দ্য পারপাস অফ নাল ক্যারেক্টার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যে নাল ক্যারেক্টার কেন থাকে বা কেন অ্যাড করা হয় কোনো স্ট্রিং এর মধ্যে। তাহলে এটা হচ্ছে স্ট্রিং এর ইনিশিয়ালাইজেশনস, আমরা কিভাবে স্ট্রিংকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, দ্যাট ইজ দ্য স্ট্রিং ইনিশিয়ালাইজেশনস। ওকে, এবার আমরা দেখাবো যে একটা স্ট্রিংকে আমরা কিভাবে ইনপুট নেব, একটা স্ট্রিংকে আমরা কিভাবে ডিসপ্লে করব। আমি তো প্রথমেই দেখেছি স্ট্রিং এর ডিক্লারেশন, দ্যাট ইজ দ্য ডিক্লারেশন অফ এ স্ট্রিং, যেটাকে বলছি ডিক্লারেশন অফ এ স্ট্রিং। একটা স্ট্রিংকে আমরা কিভাবে ডিক্লেয়ার করছি, যে কোনো সাইজ হতে পারে, আমি এখানে ch20 নিয়েছি, তুমি ভেরিয়েবলের নামটা যা খুশি নিতে পারো। একটা স্ট্রিং কিভাবে মেমোরিতে স্টোর হয় আমি সেটাও এখানে দেখিয়েছি, যে হাউ এ স্ট্রিং ক্যান বি স্টোর ইনটু দ্য মেমোরি। আমি এরকম একটা স্ট্রিংয়ের এরকম একটা স্ট্রিংয়ের ইনিশিয়ালাইজেশন দেখিয়ে সেই স্ট্রিংটা কীভাবে মেমোরিতে স্টোর করা হয় আমরা সেটাও দেখাতে পারি। এটা পরীক্ষায় আসে যে হাউ আ স্ট্রিং ক্যান বি স্টোর ইনটু দ্য মেমোরি, হাউ টু ডিক্লেয়ার এ স্ট্রিং, হাউ টু ইনিশিয়ালাইজ এ স্ট্রিং, হোয়াট ইজ স্ট্রিং, হাউ টু ডিক্লেয়ার এ স্ট্রিং। 3 নম্বরের একটা কোশ্চেন আসলো। তো হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রিং ডিক্লারেশন অ্যান্ড স্ট্রিং ইনিশিয়ালাইজেশন। ওকে, সো এখন যেটা দেখবো যে হাউ টু টেক ইনপুট ফ্রম দ্য ইউজার, আমরা একটা স্ট্রিংকে কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নেব আর একটা স্ট্রিংকে আমরা কিভাবে ডিসপ্লে করব। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রিং ইনপুট। একটা স্ট্রিংকে আমরা ইনপুট নেওয়া শিখবো আর একটা স্ট্রিংকে আমরা ডিসপ্লে করা শিখবো। তো ইনিশিয়ালাইজেশন, ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন, ইনপুট আর ডিসপ্লে, এই 4টে অপারেশন জানলেই আমরা তো মাঝখানে, এবার তো ডিফারেন্ট প্রবলেমের জন্য আমার তো অপারেশনগুলো ভ্যারি করবে, সেটা তো আমরা করতেই পারবো, সেটা তো আমাদের তখন তো লজিক আছে, ডিফারেন্ট লজিক অ্যাপ্লাই করতে হবে, তো সেটা আমরা দেখবো। কিন্তু বেসিক কাজ কিন্তু আমাদের এই ডিক্লেয়ার করা, ইনিশিয়ালাইজ করা, ইনপুট নেওয়া, ডিসপ্লে করা, এই হচ্ছে কাজ স্ট্রিংয়ের। ডিফারেন্ট প্রবলেম সলভ করা যায় স্ট্রিং দিয়ে, সেটা আমরা দেখবো 1 by 1। সেটা স্ট্রিংকে আমরা ইনপুট নেব, তাহলে স্ট্রিংয়ের ইনপুট নিতে গেলে ফার্স্ট আমাকে স্ট্রিংটাকে ডিক্লেয়ার করতে হবে। আমি একটা স্ট্রিংকে ডিক্লেয়ার করলাম যে ক্যারেক্টার নেম অফ, আমি নাম নিলাম, মানে একটা নামকে ইনপুট নেব, ধরে নাও নেম অফ 50। অনেক বড় নিয়েছি সাইজটা, আমার সাইজ কিছু বেড়ে যাক না, অসুবিধা কী আছে। ঠিক আছে, সেটা কিন্তু বলাটা ভুল, আমাদের মেন মেমোরি সাইজ কিন্তু লিমিটেড, অতএব আমাদেরকে অবশ্যই মেমোরির প্রপার ইউটিলাইজেশন আমাদেরকে জানতে হবে যদি আমরা এফিশিয়েন্টলি কাজ করতে চাই। তবে এবার আমি ইউজারের কাছ থেকে নেমকে ইনপুট নেব। আমি প্রিন্টএফ করে ইউজারকে বলছি যে এন্টার ইওর নেম, এন্টার ইওর নেম। সে এবার নেমটাকে এন্টার করবে কিবোর্ড থেকে, তাকে আমরা এখন স্ক্যান করব, তো তাই তো স্ক্যান এফ। কোনো স্ট্রিংকে ইনপুট দিতে গেলে আমরা কি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি, পার্সেন্টেজ এস, তাই তো। আর স্ট্রিংকে রিড করার জন্য কোনো অ্যাম্পারসেন্ট ইউজ করা হয় না স্যার, কোনো অ্যাম্পারসেন্ট ইউজ করা হয় না। যদি তুমি ইউজ করো সেটাও কিন্তু ভুল নয়, তা আমি কোনো অ্যাম্পারসেন্ট ব্যবহার করছি না, জাস্ট নেম। কেন করছি না সেটা বলবো, জাস্ট নেম। আমার কিন্তু রিড স্যার করা, এটা অ্যারে, তার জন্য হ্যাঁ বলবো, কারণটা বলবো আসবো। এখন কোনো অ্যাম্পারসেন্ট ছাড়াই আমি দেখো যে ভেরিয়েবলের মধ্যে আমি নামটাকে রাখতে চাইছি, আমার ভেরিয়েবলটার নাম কি নেম, আমি নেমটাকে এখানে মেনশন করলাম কোনো অ্যাম্পারসেন্ট ছাড়াই। ঠিক আছে, আমার ইনপুট নেওয়া হলো, জানি না এটা কমপ্লিট কিনা, ঠিক কিনা না ভুল, আমার ইনপুট নেওয়াটা হলো। এবার যদি, তাহলে এখন ইনপুট নেওয়ার পর তোমার নিশ্চয়ই, তুমি যে স্ট্রিংটাকে হয়তো এন্টার করেছো, তুমি ধরো হয়তো নাম দিয়েছো অতনু হালদার, তাহলে তোমার নিশ্চয়ই অতনু হালদার নেমটা এখন এই নেম ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেছে। তোমার তো 50 স্পেস আছে মেমোরিতে, তাহলে 50 স্পেসের মধ্যে অতনু স্পেস হালদার, তারপরে একটা নাল ক্যারেক্টার অ্যাড হয়ে গেছে। ওকে, এখন সেই স্ট্রিংটাকে আমরা ডিসপ্লে করব, তাহলে নেম ভেরিয়েবলের মধ্যে আমার তো স্টোর হয়ে গেছে, তাকে ডিসপ্লে করতে আমি যদি সিম্পলি প্রিন্টএফ করে দিই নেমটাকে, আমার সেই স্ট্রিংটা ডিসপ্লে হয়ে যাওয়ার কথা। আমি তখন ডিসপ্লে করতে কি করছি, সিম্পলি প্রিন্টএফ যে এন্টার্ড স্ট্রিং ইকুয়ালস টু
পার্সেন্টেজ এস, কারণ স্ট্রিংকে ডিসপ্লে করছি, পার্সেন্টেজ এস, এন্টার স্ট্রিং পার্সেন্টেজ এস দিয়ে আমি নেমটাকে এখানে ডিসপ্লে করলাম, সেমিক্লোন, আমার স্ট্রিংটা ডিসপ্লে হয়ে যাওয়ার কথা। ওকে, তাহলে এই হচ্ছে আমার ইনপুট নেওয়ার প্রসিডিওর, এই হচ্ছে আমার ডিসপ্লে করার প্রসিডিওর। এক লাইনে ডিসপ্লে করতে পারছি কোনো স্ট্রিংকে একটা প্রিন্টের ইউজ করে। আবার এখানে ইনপুট নেওয়ার জন্য স্ট্রিংটাকে ফার্স্টে ডিক্লেয়ার করলাম, তারপরে ইনপুট নেওয়ার জন্য ইউজারকে বললাম একটা মেসেজ প্রিন্ট করে, তারপর ইউজার যে ইনপুটটা দিচ্ছে তাকে আমি স্ক্যান করছি কার মধ্যে, নেম ভেরিয়েবলের মধ্যে, যেহেতু নেমটাকে আমি এখানে ডিক্লেয়ার করেছি। এটাকে একটু রান করে দেখবো কী সমস্যা আছে বা এটা আদৌ রান করে কি না, একটু রান করে দেখবো এই প্রবলেমটাকে, যে কীভাবে আমরা রিড করি, কীভাবে আমরা ডিসপ্লে করি। তো ক্যারেক্টার নেম অফ 30, নেম অফ 30, প্রিন্টএফ আমরা এখানে এবার লিখছি এন্টার ইওর নেম, এন্টার ইওর নেম, এন্টার ইওর নেম। তাকে আমরা এবার স্ক্যানএফ করবো, তাই না? স্ক্যানএফ পার্সেন্টেজ এস, কোনো অ্যাম্পারসেন্ট দিচ্ছি না, জাস্ট নেম, সেমিক্লোন, ইনপুট নামা কমপ্লিট। তাহলে এইটুকু কোডকে যদি আমরা রান করি, আমার ফার্স্টে আমাকে বলবে যে এন্টার ইওর নেম, আমি নেমটাকে ইনপুট করব, সেই নেমটা কিন্তু আমার নেমের মধ্যে স্টোর থাকবে মেমোরিতে। এবার যদি আমি কি নাম এন্টার করেছি দেখতে চাই, তখন আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি, ওই নেম ভেরিয়েবলটাকে আমরা যদি প্রিন্ট করে দিই যে এন্টার্ড নেম ইকুয়ালস টু পার্সেন্টেজ এস নেম, ওকে, নেমটাকে আবার ডিসপ্লে করে দিলাম প্রিন্টএফ করে। ওকে, এই দেখো সিম্পল একটা প্রোগ্রাম। এবার আমি কোডটাকে রান করাচ্ছি, জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, প্রিন্টএফ স্ক্যানএফ করে ইনপুট নিয়েছি, প্রিন্টএফ করে ডিসপ্লে করেছি, খুব সিম্পল কোড। এবার কোডটাকে রান করাচ্ছি। এন্টার ইওর নেম, আমি জাস্ট নামটা দিলাম এখানে অতনু, ঠিক আছে, দিয়ে এন্টার প্রেস করলাম, দিয়ে এন্টার নেম ইকুয়ালস টু অতনু দেখাচ্ছে, কোনো সমস্যা হয়নি। আমি আবার কোডটাকে রান করি, তাহলে আমি অতনু নামটা দিলাম, সেই নামটা আমার গিয়ে নেম ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়েছে, অতনুর পাশে কি একটা নাল ক্যারেক্টার যোগ হয়েছে। তুমি যখন ডিসপ্লে করছো এন্টার নেম ইকুয়ালস টু, তোমাকে ফার্স্টে দেখাচ্ছে মেসেজটা এন্টার নেম ইকুয়ালস টু, দিয়ে তোমাকে দেখাচ্ছে নেমের মধ্যে কি আছে, অতনু। তখন কিন্তু কম্পাইলার ওই অতনুর এ থেকে সে কিন্তু ইউ পর্যন্ত গেল, ইউর পর কিন্তু সে নাল পেয়েছে, নালের পর কিন্তু সে আর কিন্তু সার্চ করতে যায়নি। আমার তো এখানে 3 সাইজ নেওয়া আছে, তো অতনুর মধ্যে আমার দেখো 5 আর নালটা নিয়ে 6, তাহলে কম্পাইলার কিন্তু ওই 6টা স্পেসই কিন্তু সার্চ করেছে। দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ নাল ক্যারেক্টার। আমাকে দেখাচ্ছে এখন এন্টার নেম ইকুয়ালস টু অতনু, কোনো সমস্যা হয়নি। আমি কোডটাকে আবার রান করাচ্ছি, আমি এবার নাম দিচ্ছি অতনু হালদার, আমি এবার নামটা দিচ্ছি অতনু হালদার, ওকে, এন্টার প্রেস করলাম। এবার আমাকে দেখাচ্ছে এন্টার নেম ইকুয়ালস টু অতনু, আমি তো অতনু হালদার দিলাম, তো আমাকে হালদারটা দেখালো না কেন, শুধু অতনু দেখালো কেন? স্যার ওই স্পেসটাকে রিড করেছে এবং সেটাকে নাল ভেবেছে সেই জন্য। না, স্পেস আর নাল তো এক জিনিস নয়। স্যার আমাদের যে ফরম্যাটের স্পেসিফায়ারটা রয়েছে এস পার্সেন্টেজ, এটার জন্য এই প্রবলেমটা হচ্ছে। হুম, যখন সে স্পেস দেখে বা এন্টার দেখে তখন সে আর কাউন্ট করে না। হ্যাঁ, তাহলে যেটা আমার প্রবলেম সেটা হচ্ছে যে স্ক্যানএফ ফাংশন বেসিক্যালি কোনো স্পেসকে রিড করতে পারে না, আর স্ক্যানএফ ফাংশনকে দিয়েও আমি স্পেসকে রিড করাতে পারি কোডটাকে একটু মডিফাই করে, বা স্ক্যানএফ ফাংশনসটাকে আমরা স্লাইড যদি মডিফিকেশনস করি তাহলে আমি স্পেসটাকে রিড করাতে পারবো। কিন্তু আমি এক্সটার্নালি আমি কেন কোডটাকে মডিফাই করতে যাব? স্ক্যানএফের যেটা নর্মাল যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা যদি আমি না পাই তাহলে আমরা সেটাকে নিয়ে আমি তাকে কেন মডিফাই করতে যাব? তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে স্ক্যানএফ ফাংশন কোনো স্পেসকে রিড করতে পারে না। তাহলে আমাকে স্ট্রিংয়ের প্রোগ্রাম করতে হবে, আমাকে স্ট্রিংয়ের প্রোগ্রাম মানে স্ট্রিংকে আমাকে ইনপুট নিতে হবে, আর স্ট্রিং ইনপুট নেওয়া মানে আমার সেখানে তো মাল্টিপল ওয়ার্ড থাকবে। একটা প্যারাগ্রাফকে আমরা ইনপুট নেব, একটা সেন্টেন্সকে ইনপুট নেব, আর সেন্টেন্স ইনপুট দিতে গেলে মাল্টিপল ওয়ার্ড থাকবে, আর মাল্টিপল ওয়ার্ড থাকা মানে স্পেস থাকবে, অর্থাৎ স্পেস ইনপুট নেওয়াটা আমাকে শিখতে হবে।
তার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনের কথা আমরা এখানে ভুলে যাব। আমরা স্ট্রিংয়ের প্রোগ্রাম করতে গিয়ে আমরা স্ক্যানএফের গল্প আমরা পুরোপুরি ভুলে যাব। স্ক্যানএফের গল্পের জায়গায় আমরা যে ফাংশনসটা দিয়ে কোনো স্ট্রিংকে আমরা রিড করব তার নাম হচ্ছে গেটএস। আমি এখানে নেমটাকে রিড করলাম গেটএস ফাংশন দিয়ে। ওকে, আর কোনো সমস্যা আমার হওয়ার কথা না, আর কোনো সমস্যা হবেও না। এন্টার ইওর নেম, তুমি এখন যতগুলো ওয়ার্ড দাও না কেন, যতগুলো খুশি স্পেস দাও না কেন, তোমার কিন্তু সেই স্পেস সমেত ক্যারেক্টারগুলোকে বা স্ট্রিংগুলোকে রিড করতে তোমাকে হেল্প করবে গেটএস ফাংশন। গেটএস স্ট্রিং আমরা পড়েছি অলরেডি। আর তারপরে তুমি প্রিন্টএফ ফাংশন দিয়ে তুমি এন্টার নেম, নেমটাকে এখন ডিসপ্লে করো। এখন তোমাকে অতনু হালদারি দেখাবে, চলো দেখা যাক। স্যার গেটেস কাজ করে কি করবে না? কাজ করো, এই তো কাজ করছে। এন্টার ইওর নেম বলেছে তো। স্যার হ্যাঁ স্যার, কিন্তু স্যার ওয়ার্নিং এসেছে। হ্যাঁ, তো ওয়ার্নিং আসুক, তোমার কাজটা হওয়ারই দরকার তো, তাই না? তোমার কাজটা হওয়ারই দরকার তো। না স্যার, ডেঞ্জারাস, সেটা অনেক মানে হ্যাঁ, ঠিকও তুমি নয়। তুমি ট্রেনে যাচ্ছ, তোমার ধরো না গরম করছে, তুমি তো একটু জানলা, তুমি তো একটু ধরো না গেটের সামনে তো যাবি, সেখানে তো যাওয়াটা কি ভালো জিনিস বলো? না স্যার, ভালো জিনিস নয়। তাহলে কিন্তু তোমাকে ধরো রিস্ক না আছে। গরম করছে, তোমাকে যেতে হবে সেখানে, তাই না? দেখো এসছে তোমার, যেটা তুমি চাইছো সেটা তো এসছে, তাই না? তাহলে এখন আমি স্পেস, আমি ইনপুট নিতে পারছি, রিড করতে পারছি তো, ইয়েস অর নো? স্পেস, এখন স্পেসকে আমরা রিড করতে পারছি বাই ইউজিং গেটএস ফাংশন। তাহলে স্ক্যানএফ ফাংশন আর গেটএস ফাংশনের মধ্যে একটা ডিফারেন্স আমরা পেলাম। স্ক্যানএফ ফাংশন আর গেটএস ফাংশনের মধ্যে একটা ডিফারেন্স পেলাম আমরা। আমি এই ফাংশন, আমি এটাকে প্রিন্টএফ দিয়ে ডিসপ্লে না করে আমি এটাকে পুটেস দিয়ে ডিসপ্লে করতে পারতাম। পুটেস নেম, অনলি নেম। ওকে, পুটেসটা হচ্ছে আনফরম্যাটেড আউটপুট ফাংশন আর গেটেসটা হচ্ছে আনফরম্যাটেড ইনপুট ফাংশন। কারণ এখানে কোনো ফরম্যাট স্ট্রিং স্পেসিফাই করা হয় না, এখানে কোনো ফরম্যাট স্ট্রিং স্পেসিফাই করা হয় না, কারণ %s তুমি কোথাও ব্যবহার করোনি ইনপুট নেওয়ার সময়, আবার ডিসপ্লে করার সময় তুমি কিন্তু কোথাও %s তুমি স্পেসিফাই করোনি। দ্যাটস ওয়াই তোমাকে গেটেস আর পুটেসটাকে বলা হয় আনফরম্যাটেড ফাংশন। আর গেটেসটা ইনপুট নিতে হেল্প করছে, পুটেসটা আউটপুট ফাংশন, আউটপুট ডিসপ্লে করতে হেল্প করছে। ওকে, তাহলে আমরা গেটেস আর পুটেস ফাংশনের কাজটা বুঝতে পারলাম সবাই, যে কেন আমার গেটেস আর পুটেস ফাংশনটা কোথায় অ্যাপ্লিকেবল। তাহলে এখানে স্ক্যানএফ ফাংশনসটা আমার অ্যাপ্লিকেবল নয়। যদি আমার সিঙ্গেল ওয়ার্ড হতো তাহলে কিন্তু অ্যাপ্লিকেবল স্ক্যানএফ ফাংশন, কোনো সমস্যা হতো না। এখন আমরা স্ক্যানএফটাকে আমরা রিপ্লেস করব, স্ট্রিংয়ের যত প্রোগ্রাম করব সমস্ত প্রোগ্রামে কিন্তু আমরা স্ক্যানএফ না ইউজ করে আমরা সেখানে গেটএস ফাংশন দিয়ে কাজটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আর প্রিন্টএফ আমরা ব্যবহার করতে পারি, প্রিন্টএফ নিয়ে কোনো সমস্যা নেই। আর প্রিন্টএফের রিপ্লেসমেন্টে ফর ডিসপ্লেইং সাম স্ট্রিং আমি এখানে ব্যবহার করতে পারি পুটেস ফাংশন। পুটেস ফাংশন প্রিন্টএফের রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করবে ফর দ্য স্ট্রিংয়ের ক্ষেত্রে, অনলি স্ট্রিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে পুটেস ভার্সেস প্রিন্টএফ ডিফারেন্স আসে পরীক্ষায়, আর স্ক্যানএফ ভার্সেস গেটেসের ডিফারেন্স আসে পরীক্ষায়। এটা ডিফারেন্স আসে, এটা ডিফারেন্স আসে পরীক্ষায়। ঠিক আছে, আবার অনেক সময় প্রিন্টএফের সাথে পুট ক্যারের ডিফারেন্স আসে। আমরা তো পুট ক্যার পড়লাম ক্যারেক্টার যখন হ্যান্ডেল করছিলাম। আবার স্ক্যানএফের সাথে গেট ক্যারের ডিফারেন্স আসে, এটা আমরা পড়েছি ক্যারেক্টার হ্যান্ডেল করতে গিয়ে। ঠিক আছে, ওকে, তাহলে স্ট্রিংয়ের কীভাবে ইনপুট নেবো আর স্ট্রিংকে কীভাবে ডিসপ্লে করবো সেটা ক্লিয়ার আমাদের সবার কাছে সেটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এখন আমরা স্ট্রিং কী জিনিস, স্ট্রিংকে কীভাবে ডিক্লেয়ার করব, স্ট্রিংয়ে কেন নাল ক্যারেক্টারটাকে অ্যাড করা হয়, একটা স্ট্রিংকে কীভাবে ইনিশিয়ালাইজ করব, একটা স্ট্রিংকে কীভাবে ইনপুট নেব, একটা স্ট্রিংকে কীভাবে ডিসপ্লে করব, এই টাস্কগুলো আমাদের কাছে এখন সবার কাছে এখন ফ্যামিলিয়ার, তাই তো? আমরা এখন সবাই ফ্যামিলিয়ার কিন্তু এই টাস্কগুলো সম্বন্ধে। তাহলে যদি কোনো প্রোগ্রামে আমার এই টাস্কগুলো থাকে, সবগুলো থাকবে না, হয়তো কোনো দুটো টাস্ক থাকবে বা তিনটে টাস্ক থাকবে, তাহলে সেই টাস্কগুলো আমরা করতে পারবো নিশ্চয়ই, তাই না? তো সেই রেসপেক্টে আমার প্রথম প্রোগ্রাম স্ট্রিংয়ের ফার্স্ট প্রোগ্রাম
write a program to find the length of a string. এটা স্ট্রিং এর আমরা লেন্থ বের করব। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লেন্থ অফ আ স্ট্রিং। ওকে, তো একটা স্ট্রিং এর লেন্থ বলতে আমরা কি বুঝি? আমি লেন্থ কিন্তু প্রথমেই ইন্ট্রোডাকশন দেওয়ার সময় একটু বলছিলাম যে লেন্থ বলতে কি বোঝায় একটা স্ট্রিং এর। একটা স্ট্রিং এর লেন্থ বলতে আমরা কি বুঝি? স্যার আগের স্লাইডটা একবার দেখাবেন? ওকে স্যার। আমরা লেন্থ বলতে আমরা কি বুঝি? একটা স্ট্রিং এর লেন্থ বলতে আমরা কি বুঝি? স্ট্রিং এর মধ্যে কতগুলো মানে লেটার্স আছে বা এলিমেন্টস আছে? এক্স্যাক্টলি, একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার্স আছে বা কতগুলো এলিমেন্টস আছে। তো আমার কাছে ধরলাম যে ch অফ 30 একটা ভেরিয়েবল, অ্যারে ভেরিয়েবল, যার মধ্যে হয়তো এরকম একটা স্ট্রিং আছে। স্ট্রিংটার নাম ধরে নাও হয়তো কম্পিউটার গ্রাফিক্স। এখানে একটা স্ট্রিং আছে, ওকে, এরকম একটা স্ট্রিং আছে। তো এবার আমি চাইছি যে এই স্ট্রিংটার লেন্থ বের করব। আমি এত বড় স্ট্রিংটা নিলে আমার হচ্ছে মেমোরিতে স্টোর করা অনেক ঝামেলা। আমি শুধু শুধু সিম্পল আমি কম্পিউটার নিচ্ছি। আমার সাইজটা কিন্তু এখানে 30 করা আছে। হ্যাঁ, এটা কিন্তু 30, ওকে, 30 সাইজটা আছে। এখন এই স্ট্রিংটার আমার মেমোরিতে এইভাবে স্টোর আছে, যেটা আমরা আগেও দেখেছিলাম। এখানে সি আছে, এখানে ও আছে, এখানে পি আছে, এখানে ইউ, এখানে টি, এখানে ই, এখানে আর, আর এখানে আছে আমার নাল ক্যারেক্টার। এর পাশে আরও স্পেস আছে, কিন্তু সেই স্পেসগুলো কিন্তু আনইউটিলাইজড, কোনো ইউটিলাইজেশন হয়নি। এটা 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3, 4, 5, 6, 7, 8, এটা 9, এটা লাস্টে আমি বলছি এটা 29। এটা আমার ভেরিয়েবলটার নাম হচ্ছে সিএইচ, কিন্তু সিএইচ ভেরিয়েবলটার নাম, তো এটা ক্যারেক্টার সিএইচ অফ 30 ডিক্লেয়ার করা আছে এরকমভাবে। আমার এটা এইভাবে ডিক্লারেশন আছে, ওকে। আমাকে এখন এই স্ট্রিংটার লেন্থ বের করতে হবে। তাহলে স্ট্রিংটার লেন্থ মানে হচ্ছে যে আমাকে এখন এই প্রত্যেকটা ক্যারেক্টার, আমাকে এই মেমোরিতে গিয়ে এই প্রত্যেকটার ক্যারেক্টারকে বা প্রত্যেকটা মেমোরি সেলকে আমাকে ট্রাভার্স করতে হবে। আমাকে ফার্স্টে সিএইচ এর 0 লোকেশনে আসতে হবে। দেখতে পাচ্ছি যে হ্যাঁ সি আছে, আমাকে তখন 1 কাউন্ট করতে হবে। তারপরে আমাকে 1 লোকেশনে আসতে হবে, 1 ইন্ডেক্সে আসতে হবে। দিয়ে আমার দেখো কাউন্টার কিন্তু আগে 1 হয়ে আছে, এখন 2 কাউন্ট করতে হবে। তারপর আমাকে দেখো এখানে কি আমাকে 3 কাউন্ট করতে হবে, এখানে কি আমাকে 4 কাউন্ট করতে হবে, এখানে কি আমাকে 5 কাউন্ট করতে হবে, তাই না? এখানে কি আমাকে 6 কাউন্ট করতে হবে, এখানে কি আমাকে 7 কাউন্ট করতে হবে, এখানে কি আমাকে 8 কাউন্ট করতে হবে, এখানে কি আমাকে 9 কাউন্ট করতে হবে, তাই তো? তাহলে এখানে কি আমি 9 কাউন্ট কি আর করবো? তাহলে যখন আমার কাউন্টিংটা তাহলে কখন বন্ধ হয়ে যাবে? না, যখন আমি নাল পেয়ে যাব। তাহলে নালটা আমার এখানে একটা টার্মিনেশন, একটা কন্ডিশন, যে আমি ক্যারেক্টারটাকে, আমার স্ট্রিংটাকে আমি ট্রাভার্স করতে করতে আসছি, যতক্ষণ না আমরা নাল পাচ্ছি, আর যখন আমি নাল পেয়ে গেলাম আমি সেখানেই কিন্তু আমার কাউন্টিংটা বন্ধ করে দিলাম। তাহলে এই নাল পাওয়ার আগে পর্যন্ত আমি, তার মানে কাউন্টিংটা আমার কত ভ্যালু হয়েছিল, লাস্ট ভ্যালু কত হয়েছিল? 8। নাল পাওয়ার আগে পর্যন্ত আমাদের কিন্তু দেখো লাস্ট ভ্যালু কিন্তু আমাদের 8 হয়েছিল। তাহলে সেই 8টা বা তখনকার যে কাউন্টারের যে ভ্যালুটা 8 পেয়েছিলাম, সেই 8টাকে যদি আমরা প্রিন্ট করে দিই, তাহলে সেটাই তো আমার এই স্ট্রিংটার লেন্থ। এই কম্পিউটার স্ট্রিংয়ের লেন্থ তো তোমার সেটাই 8। তাহলে আমাকে এই স্ট্রিংটার মধ্যেই কিন্তু আমাকে লুপটাকে ঘোরাতে হবে, আর লুপের আমার কন্ডিশনসটা হবে যতক্ষণ না আমরা নাল পাচ্ছি। তাহলে আমরা
এই স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে আমরা চেক করব যে আমার এই ক্যারেক্টারটা নাল কিনা, আমার এই ক্যারেক্টারটা নাল কিনা, আমার এই ক্যারেক্টারটা নাল কিনা। যদি তোমার নাল না হয় তাহলে পরের ক্যারেক্টারে যাব, আর যদি তোমার নাল হয়ে যায় তাহলে আমরা সেখানে স্টপ করে দেবো, কারণ নাল হওয়া মানেই তোমার স্ট্রিংটা শেষ হয়ে গেল। নালের পর তো আর কিছু থাকে না স্ট্রিংয়ের ক্ষেত্রে। তো এইভাবে কিন্তু আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে তোমার কতগুলো ক্যারেক্টার আছে সেটা আমরা চেক করতে পারি। তো এইটাকেই আমরা একটা সুন্দরভাবে একটা ছোট্ট প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা কীভাবে দেখাবো দেখো না। ধরে নেওয়া যাক আমার কাছে একটা হেডার ফাইল ডিক্লারেশন আছে, হ্যাশ ইনক্লুড stdi.h। আমার কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো হেডার ফাইলের দরকার নেই, আমি এখন কিন্তু এক্সট্রা কোনো ফাংশনও এখানে ব্যবহার করছি না। পরে আমরা সেই ফাংশনে আসবো, তখন আমাদের এক্সট্রা হেডার ফাইলের দরকার পড়বে, আমি তখন সেটা বলবো। ইন্টিজার মেন, আমি এখানে একটা স্ট্রিংকে ডিক্লেয়ার করলাম যে ক্যারেক্টার str নাম দিলাম ভেরিয়েবলটার, str of 20 ইকুয়ালস টু কম্পিউটার। স্ট্রিংটাকে ইনিশিয়ালাইজ করলাম। এবার আমি এই স্ট্রিংটার লেন্থ বের করব। ইন্টিজার আই একটা ভেরিয়েবল নিলাম, কারণ আমাকে তো একটা লুপ চালাতে হবে, কারণ ওই কম্পিউটারের আমাকে মেমোরিতে গিয়ে প্রতিটা লোকেশন আমাকে তো ট্রাভার্স করতে হচ্ছে, তার জন্য মধ্যে লুপ দরকার। দেখো লুপটা কীভাবে চালাচ্ছি, দেখো ফর i ইজ ইকুয়াল টু 0, কারণ আমার অ্যারে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, আমাকে ট্রাভার্সিং করতে হচ্ছে দেখো 0 ইন্ডেক্স থেকে, ঠিক আছে। i ইজ ইকুয়াল টু 0, str অফ i, এটা আমার কন্ডিশনটা কিন্তু, যে যতক্ষণ না আমরা নাল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আইটাকে প্লাস প্লাস করবো, মানে আমি বাড়তে বাড়তে যাবো, নেক্সট লোকেশনে যাবো, আবার নেক্সট ইন্ডেক্সে যাব। তাহলে str অফ i নট ইকুয়ালস টু, যদি নাল হয়, এটাকে ভালো করে দেখো এই কন্ডিশনটা, str অফ i নট ইকুয়ালস টু নাল, যতক্ষণ না পর্যন্ত str অফ i এর ভ্যালুটা নট ইকুয়ালস টু নাল ততক্ষণ পর্যন্ত আমার আইটা প্লাস প্লাস হবে। দিয়ে আমরা কি করছি, এই ফরটাকে আমরা এই পাশে সেমিক্লোন দিয়ে দিচ্ছি। তাহলে ফরের পাশে সেমিক্লোন দেওয়া যায়? ফরের পাশে সেমিক্লোন দেওয়া যায়? না স্যার, দেওয়া না যায়? স্যার, দেওয়া যায় না? দেওয়া যেতে পারে। দেওয়া যেতে পারে। তাহলে কোনটা ধরবো? না স্যার দেওয়া যায় না, দেওয়া পরের যেতে পর পারে। হয় না। যেতে পারে। বেশ, ওকে। দিয়ে আমি এই ফরের বাইরে গিয়ে আমি আইটাকে ডিসপ্লে করছি, প্রিন্টএফ, আমি এখানে মেসেজ ডিসপ্লে করছি লেন্থ ইকুয়ালস টু %d, আমি এখানে আইটাকে ডিসপ্লে করছি, দিয়ে রিটার্ন 0 করে আমি মেন প্রোগ্রামটাকে এবার শেষ করলাম। দেখি দেওয়া যায় কি না। তো আমার কম্পিউটার আছে স্ট্রিংটার মধ্যে আমার কম্পিউটার আছে, বেশ, স্ট্রিংটার মধ্যে আমার কম্পিউটার আছে। স্যার বলছি পরের পর ওই যে সেকেন্ড ব্র্যাকেটটা হয় যার মধ্যে প্রিন্টেড থাকবে, ওটা কি হবে না? না, দেখবো ওটা কি হয়। স্যার সেমিকোলন দেওয়া যাবে? হ্যাঁ বেশ, যাবে না সেটা তো আমরা একটা কন্ট্রোভার্সির মধ্যে সবাই রয়েছি, অনেকে কনফিউশন রয়েছে দেওয়া যাবে না, অনেকে কনফিউশন রয়েছে দেওয়া যাবে, সেটা আমরা দেখবো, সেটা আমরা ক্লিয়ার করবো, ক্লারিফাই করবো, ওকে, সেটাই আমরা ক্লারিফাই করবো। তো আমরা কিছু গতানুগতিক ছকে না মানে বাধা থেকে আমরা একটু আস্তে আস্তে বেরিয়ে আসছি প্রতিটা কনসেপ্টের থ্রুতেই। যে ফর যখন পড়েছিলাম তখন ফরের পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেছিলাম তার বডিটাকে শুরু করতে। তাহলে আমরা বলেছিলাম যে যার বডি থাকে তার সেকেন্ড ব্র্যাকেট থাকে, আর যার বডি থাকে না তার কোনো সেকেন্ড ব্র্যাকেট থাকে না। এখানে ফরের কোনো বডি নেই বলে এখানে সেমিক্লোন আছে। আমার তো এমনও ফর থাকতে পারে যার কোনো বডি নেই, সব ফরের যে বডি থাকবে তার তো কোনো মানে নেই, তাই না? আমার তো এমটি ফরও থাকতে পারে, তার কোনো বডি নেই। বেশ, দেখি কি হয়। না, আমার এখানে সি আছে, এখানে ও আছে, এখানে এম আছে, এখানে পি আছে, ইউ টি ই, এখানে আর, এখানে হচ্ছে নাল ক্যারেক্টার, ওকে। আমার এখানে স্ট্রিংটার নাম হচ্ছে str of 20, তার ইন্ডেক্সগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8, আর লাস্টেরটা হচ্ছে 19। আমি এই পর্যন্ত জাস্ট মেমোরি সিনারিওটাকে ড্র করেছি, ওকে, আর বেশি কিছু লিখিনি। তাহলে আমার str of 20 ইকুয়ালস টু কম্পিউটার, তো মেমোরিতে গিয়ে আমার str of 20 20 বাইট স্পেস নিয়েছে, তার মধ্যে কম্পিউটারটা স্টোর হয়েছে। ইন্টিজার আই
মেমোরিতে গিয়ে আয়ের জন্য 2 বাইট স্পেস রিজার্ভ হলো, এই জন্য 2 বাইট স্পেস রিজার্ভ হয়েছে, এর অ্যাড্রেসটা ধরলাম যে 3005। ওকে, এটা কিন্তু আমার মেমোরির পার্ট, এটা আমার মেমোরি পুরোটা, ডান দিকটা মেমোরি। এবার ফর আই ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন হচ্ছে আই ইজ ইকুয়াল টু 0। ভেরি গুড, আই ইজ ইকুয়াল টু 0, আই মানটা ফার্স্টে 0 হলো। এবার কন্ডিশন চেক করবে যে কন্ডিশনটা ট্রু কিনা। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ভেতরে ঢুকবে, না হলে ভেতরে ঢুকবে না, তাই তো? এবার এর তো কোনো ভেতর নেই, এর তো কোনো বডি নেই, কারণ আমি তো ওখানে সেমিক্লোন দিয়ে শেষ করে দিয়েছি, তা নিজের মধ্যেই ঘুরবে। যদি ভেতরে ঢুকতে না পারে নিজের মধ্যেই ঘুরবে, তাহলে এখন আয়ের মানটা 0, str অফ 0 নট ইকুয়ালস টু নাল। আমি চেক করে দেখবো যে str অফ 0টা কি নট ইকুয়ালস টু নাল, কন্ডিশনটা কি ট্রু না ফলস। দেখো str অফ 0 মানে কোনটা, সি। তো সি আর নাল কি একই? সি আর নাল তো তোমার নট ইকুয়ালস টু, এটা তো ট্রু কন্ডিশনটা। আমার বাঁ দিকটা হচ্ছে সি আর ডান দিকটা হচ্ছে নাল, তাহলে সি নট ইকুয়ালস টু নাল, দিস ইজ দ্য ট্রু কন্ডিশন। সি নট ইকুয়ালস টু নাল, এটা তো ঠিকই। আমি তাহলে কোথাও লিখিনি যে সি ডবল ইকুয়ালস টু নাল, সি নট ইকুয়ালস টু নাল, কন্ডিশনটা ট্রু। তাহলে কি হবে, তখন তার ভেতরে ঢোকার চেষ্টা করবে, কিন্তু ভেতরে তো ঢোকার কোথাও নেই। তাহলে আবার ফিরে আসবে, ফিরে এসে কোথায় যাবে, আই প্লাস প্লাসে আসবে। আই প্লাস প্লাসে এসে আইয়ের মানটা কত করবে, 1। 1 করার পর str অফ 1 নট ইকুয়ালস টু নাল কিনা চেক করবে। str অফ 1 এর মধ্যে কি আছে, ও আছে, তো ওটা কি ও আর এখানে নাল কি এক, ও তো ক্যারেক্টার আর নাল তো হচ্ছে নাল ক্যারেক্টার, /0। তাই এই কন্ডিশনটা আমার ট্রু। আবার গেল আই প্লাস প্লাস করে আয়ের মানটা কত হলো, 2। 2তে আমরা কি পাচ্ছি, str অফ 2 নট ইকুয়ালস টু নাল, str অফ 2তে কি আছে, এম আছে, তাহলে এম নট ইকুয়ালস টু নাল, কন্ডিশনটা ট্রু। তাহলে এম নট ইকুয়ালস টু নাল, কন্ডিশনটা ট্রু। আবার গেল আই প্লাস আইটা বেড়ে কত হলো 3, আর 3তে কি আছে, পি আছে, তাহলে str অফ 3 নট ইকুয়ালস টু নাল, তাহলে str অফ 3 এর মধ্যে কি আছে, পি আছে, তাহলে পি নট ইকুয়ালস টু নাল, কন্ডিশনটা ট্রু। আবার গেল আই প্লাস কত হলো 4, কারণ এই কন্ডিশনটা ফলস না হওয়া পর্যন্ত আমি তো ফর থেকে বেরোতে পারবো না। তাহলে আবার আই যখন 4, তখন দেখো str অফ 4 নট ইকুয়ালস টু নাল, আমার আই ইজ ইকুয়াল টু 4 এতে কি আছে, ইউ আছে, তাহলে ইউ নট ইকুয়ালস টু নাল, কন্ডিশনটা ট্রু। আবার আই প্লাস আইটা বেড়ে কত হলো 5, 5এ কি আছে, টি আছে, তো টি নট ইকুয়ালস টু নাল, কন্ডিশনটা ট্রু। আইটা বেড়ে হলো 6, 6এ কে আছে, ই আছে, ই নট ইকুয়ালস টু নাল, কন্ডিশনটা ট্রু। আইটা বেড়ে হলো 7, 7এ গিয়ে str অফ 7 নট ইকুয়ালস টু নাল, str 7 এর মধ্যে কি আছে, আর আছে, তাহলে আর নট ইকুয়ালস টু নাল, কন্ডিশনটা ট্রু। এবার কি আইটা প্লাস হয়ে কত হচ্ছে, 8, আইটা কি এবার হয়ে যাচ্ছে তোমার 8। 8এ গিয়ে এবার যখন চেক করছে যে str অফ 8 তার মধ্যে কি আছে, নাল, str অফ 8 মানে হচ্ছে নাল, নট ইকুয়ালস টু ডান দিকেও আছে নাল। বলো তো এই কন্ডিশনটা ট্রু না ফলস? ফলস। তাহলে এখন ফরটা ব্রেক করবে, এবার ফরটা ব্রেক করবে, কন্ডিশন ফলস হয়ে গেছে। এবার ফরটা যদি ব্রেক করে, তাহলে এতক্ষণ পর্যন্ত কিন্তু ফরটা কিন্তু নিজের মধ্যেই ঘুরছিল, তো এখন ফরটা যদি ব্রেক করে, তাহলে এখন তোমার ফর থেকে কন্ট্রোলটা ব্রেক করে চলে আসবে পরের লাইনে, নেক্সট স্টেটমেন্টে। আমার আয়ের লাস্ট ভ্যালু কি হয়েছে, আয়ের লাস্ট ভ্যালু কি পেয়েছি আমরা, 8। তাহলে এখন যদি আমি ডিসপ্লে করছি, দেখো লেন্থ ইজ ইকুয়াল টু আইটাকে ডিসপ্লে করেছি, সো আমাকে দেখাবে না যে লেন্থ ইকুয়ালস টু 8, ইয়েস অর নো? দেখাবে, তাই তো? তাহলে আমরা নালটাকে কাজে লাগিয়ে কন্ডিশন চেক করতে পারছি তো, যে আমার স্ট্রিংটা কোথায় শেষ হয়েছে তাকে আমরা চেক করতে পারছি, কিন্তু এই নালের হেল্প নিয়ে, এই নাল ক্যারেক্টার্সের হেল্প নিয়ে। তাহলে এখানে ফর লুপে আমরা সেমিক্লোন দিয়ে কাজ করতে পারলাম তো। তাহলে এই ফর লুপের পাশে তুমি সেমিক্লোন দিতে পারো, অথবা তোমার যদি মনে হয় যে ফর লুপের পাশে আবার সেমিক্লোন কি দেবো, একটা কাজ করি, তখন তুমি এরকমভাবেও লিখতে পারো ফর লুপটাকে, তুমি ফর লুপের পাশে সেমিক্লোন না দিয়ে তুমি ফর লুপটাকে যেমনভাবে তুমি শুরু করো তেমনভাবেই শুরু করো, ঠিক আছে? যেমন করে তুমি শুরু করো তেমনভাবেই শুরু করো, মাঝখানে কিছু লেখার দরকার নেই, তুমি আবার তেমনভাবে শেষ করে দাও, এটাও ভ্যালিড।
তার মানে ফর লুপের কোনো বডি নেই, তোমার বুঝতে আর সমস্যা হবে না যে ফর লুপটা কীভাবে এক্সিকিউট করবে। ও যখন ভেতরে আসবে, কন্ডিশন যখন ট্রু হয়ে যখন ভেতরে আসবে, ও কোনো স্টেটমেন্ট পাচ্ছে না, বডি অফ দ্য স্টেটমেন্ট কিছুই পাচ্ছে না যে এক্সিকিউট করবে। ও আবার ফিরে যাবে আই প্লাস প্লাসের কাছে, যে আইটাকে আবার প্লাস প্লাস করে আবার কন্ডিশন চেক করবে। এটাও ভ্যালিড। আগে পাশে যদি আমি সেমিক্লোন দিয়ে দিই সেটাও কিন্তু ভ্যালিড। তাহলে এইভাবে আমরা কোনো স্ট্রিংয়ের লেন্থ বের করতে পারি, যে কোনো স্ট্রিংয়ে। আমার যদি একটা কোনো স্ট্রিং থাকতো যেখানে হয়তো দুটো ওয়ার্ড আছে, মাঝখানে একটা স্পেস আছে, তো সেই স্পেসটাও কিন্তু আমার ওই স্ট্রিংটার আমার কিন্তু লেন্থের মধ্যে কনসিডার হতো। কারণ আমাদের যদি নাম থাকে ফার্স্ট নেম আর লাস্ট নেম, তো ফার্স্ট নেম লাস্ট নেমের মাঝখানে যদি কোনো স্পেস থাকে, সেই স্পেসটাও কিন্তু অবশ্যই আমার লেন্থের মধ্যে সেটাও কাউন্টেবল। ওকে, সেটাও কিন্তু কাউন্টেবল। সো আমরা স্ট্রিংয়ের লেন্থ বের করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই স্ট্রিংয়ের লেন্থ বের করা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে এই স্ট্রিংয়ের লেন্থ বের করার কনসেপ্ট থেকে আমরা আরও ডিফারেন্ট প্রবলেম, মানে ডিফারেন্ট প্রোগ্রামিং প্রবলেমে কিন্তু এই লেন্থের কনসেপ্টটা কিন্তু কমন থাকবেই। যেটা আমাকে ফার্স্টে করে দিই, তারপরে হয়তো অন্য কোনো কাজে যেতে হবে, অন্য কোনো টাস্ককে সলভ করতে হবে। অর্থাৎ লেন্থটা কিন্তু একটা বেসিক স্টেপস যে কোনো স্ট্রিংয়ের প্রোগ্রামের ক্ষেত্রে। ওকে, আমরা একটু দেখি, একটু রান করে দেখি কোডটা, যে যেটা লিখলাম সেটা ঠিক লিখলাম না ভুল লিখলাম। ওকে, ঠিক লিখলাম না ভুল লিখলাম। আমি স্ট্রিংটাকে ইউজারের কাছ থেকে ইনপুটই নিচ্ছি, হ্যাঁ, ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি। আর এখানে আমার তো আই নিয়েছি লেন্থটা বের করার জন্য, ফর লুপে আই লাগছে। এবার ফরটা লিখবো, ফর। আর এই ফরটা ভালো করে মনে রাখো, স্ট্রিংয়ের কিন্তু ম্যাক্সিমাম প্রোগ্রামে এই ফরটা ইউজ করা যাবে। ওকে, এই কমন ফরটা, কারণ তোমাকে আলটিমেট তোমাকে রিচ করতে হবে নাল পর্যন্ত, কারণ তোমার তো দরকার মেনলি স্ট্রিংটা, আর স্ট্রিংটাকে তোমার পেতে গেলে তোমাকে নাল পর্যন্ত কিন্তু তোমাকে আসতেই হবে, নাল স্ট্রিং পর্যন্ত। তাহলে আই ইজ ইকুয়াল টু 0, নেম অফ আই নট ইকুয়ালস টু ব্যাকস্ল্যাশ 0, হ্যাঁ, এটাকে নাল বলা হয়, সেমিক্লোন আই প্লাস প্লাস, দেখো পাশে সেমিক্লোন দিলাম। ওকে, এবার প্রিন্টএফ লিখব, the length of a string percentage s, আমি স্ট্রিংটাকে আর দেখাবো না, স্ট্রিংটা আমি ভেবেছিলাম দেখাবো না, আমি একবার ডিরেক্ট লেন্থটাই দেখাবো। ঠিক আছে, দ্য লেন্থ অফ এ স্ট্রিং কোলন দিয়ে পার্সেন্টেজ ডি করে দিই একবারে। ওকে, পার্সেন্টেজ ডি কমা আই, ওকে, সেমিক্লোন। আমার প্রোগ্রাম কিন্তু কমপ্লিট। জাস্ট এই 2 লাইনের প্রোগ্রাম, আমি এখানে ইনপুটটা জাস্ট শুধুমাত্র নিয়েছি ইউজারের কাছ থেকে। ওকে, চলো, আমি কিন্তু সেমিক্লোন ইউজ করেছি। তাহলে আমাদের যদি রান করে দিই তাহলে বুঝবো যে হ্যাঁ সেমিক্লোন দেওয়া যায়, তাই না? চলো, এই যে আমি গেটেস ইউজ করেছি বলে আমাকে এরকম এত দেখাচ্ছে। দেখ, আমাকে বলছে এন্টার দ্য নেম, এন্টার ইউর নেম। আমি এখানে নেম ইনপুট করেছি, ঠিক আছে, এন্টার প্রেস করলাম, দেখাচ্ছে লেন্থ। তাহলে ফর লুপের পাশে সেমিক্লোন ইউজ করা যায় তো? যায়। ওকে, আবার যেটা আমি বলছিলাম যে যদি তোমার মনে হয় যে সেমিক্লোন ব্যবহার না করে একটা কার্লি ব্রেসেস স্টার্ট করো, দিয়ে পরের লাইনে গিয়ে সেটাকে শেষ করে দাও, ভেতরে কিছু লেখার দরকার নেই। এবার রান করো কোডটাকে, এন্টার ইউর নেম, ঠিক আছে। বোঝা স্যার, গেছে? হুম, বলছিলাম ধরলাম আমি একটা ওই নিচ্ছি যেটার লেন্থ দিচ্ছি 10, হুম, মানে 10টা ঘর আছে। হুম, এবার আমি ইনপুটটা মানে 10টাই দিলাম, মানে এমন একটা কিছু লিখলাম যেটা 10টায়, সেখানে তো নান লেখার মতো জায়গা থাকবে, হুম। তখন আমি অনেক ক্ষেত্রে সেটা নিয়ে নেয়, অনেক ক্ষেত্রে তোমার সেটা নিয়ে নেয়। বেশ, তোমার কথা মতন আমি সেরকমই একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি। যেমন ধরো আমার নামটাই ধরো 8টা ক্যারেক্টার আছে, ঠিক আছে,
আমি ধরুন এখানে 8 আচ্ছা, নিলাম এখানে সাইজ, 8, হ্যাঁ। আমি 8ই সাইজটা নিলাম, ঠিক আছে। আমি তার লেন্থটাকে বের করব। বেশ, তাহলে ফার্স্ট আমি নামটা ওই একই ইনপুট নিচ্ছি, নামটাকে একই ইনপুট নিচ্ছি, দিয়ে আমি এখানে এন্টার প্রেস করলাম। দাঁড়া, এখানে ডট হয়ে গেছে, আমার এন্টারটা কাজ করছে না। দাঁড়া, দেখাচ্ছে? হ্যাঁ স্যার। দেখাচ্ছে। কিন্তু এবার স্যার আমরা তো 8টাই নিয়েছিলাম, 8টাই কমপ্লিট হয়ে গেল, তাহলে ওই নালটা হ্যাঁ কোথায় হ্যাঁ বসবে? হ্যাঁ, আমি বলছি। এবার ধরে নাও আমি 8টা নিয়েছি, 8টা স্পেস নিয়েছি। এবার আমি আরেকবার রান করি, 9টা ক্যারেক্টারে আমি একটা কোনো নাম দিই। ওকে, নামটা নিচ্ছি, ইয়েস স্যার। পাশে একটা কোনো এক্সট্রা ক্যারেক্টার অ্যাড করে নিচ্ছি। একটা ক্যারেক্টার অ্যাড করে নিলাম। এবার দেখো রান করাচ্ছি, কি দেখাচ্ছে? টার্মিনেটেড। হ্যাঁ, স্ট্যাক ম্যাসিং ডিটেক্টেড, এটাকে বলা হয় ওভারফ্লো অ্যাকচুয়ালি, যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। ঠিক আছে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড মানে অ্যাকচুয়ালি আমার যেটা স্পেস, তুমি যদি নালের জন্য তুমি যদি স্পেস না নাও তাহলে তোমার কোনো সমস্যা নেই, কারণ তুমি যেখানে স্ট্রিংয়ের তো লেন্থ বের করছো, তোমার 8ই ক্যাপাসিটি। আর একটু ভালো ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো যে আমার নালটার কেন প্রয়োজন অ্যাকচুয়ালি। না, আমার কাছে একটা বড় স্পেস আছে, অনেক বড় স্পেস আছে, তার মধ্যে প্রচুর সেল আছে, আমি হয়তো 500 বাইটের স্পেস অকুপাই করেছি, তার মধ্যে হয়তো আমার এবিসি 3টে ক্যারেক্টার, আমার একটা স্ট্রিং আছে তার মধ্যে এবিসি 3টে ক্যারেক্টার আছে। তাহলে এবিসির পাশে আমাকে একটা নালকে এখানে অ্যাড করতে হবে, যাতে কম্পাইলারকে বাকি স্পেসগুলো আর সার্চ করতে না হয়। কিন্তু আমার ক্যাপাসিটি হচ্ছে 8, আমার সেখানে দেবাশিস আছে, তাহলে কি কম্পাইলারকে কি এক্সট্রা কোনো বাইট তাকে আর ভিজিট করতে হবে নাকি? না স্যার, কিন্তু স্যার তাহলে আমরা ফর লুপটা কিভাবে ম্যাচ করাবো, কারণ ফর ফল লুপে তো নাল আছে। হ্যাঁ, ফর লুপটা তখন তোমার লাস্টে তোমার তো তখন রিচ করে যাচ্ছে, আচ্ছা তখন তোমার তো লাস্ট, তখন তো তোমার রিচ করে যাচ্ছে, তখন ওটা বাই ডিফল্ট কম্পাইলার কিন্তু ধরে নিচ্ছে যে লাস্টে তোমার একটা নাল ক্যারেক্টার আছে, তোমার লাস্টে কিন্তু এটা রিচ করে যাচ্ছে। তো রিচ করে যাওয়া মানেই হচ্ছে সেখানে তোমার এটা কমপ্লিট হয়ে গেল। স্যার প্রোগ্রামটা তো এক্সিকিউটই হবে না। হুম, আমার তো হচ্ছে, এক্সিকিউট তো হচ্ছে, আমার তো এক্সিকিউট তো হচ্ছে এখানে। স্যার এটা এক্সিকিউট তো হলো না, এটা স্যার মাঝে ক্র্যাশ করে গেল প্রোগ্রামটা আমাদের। না না, এখানে আমি বলছি আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি এখানে তোমাকে অনলাইন কম্পাইলারে তোমার যেটা দেখাচ্ছি, যে আমি যখন এখানে 8 নিয়েছিলাম, 8 নেওয়ার সময় আমি যখন তোমার তখন ওখানে তোমার দেখো যখন আমি দেবাশিস যখন দিয়েছিলাম তখন কিন্তু তোমার দেখো কিন্তু আমাকে লেন্থটা কিন্তু 8 দেখিয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখিয়েছে তো। হ্যাঁ কিন্তু আমি যখন 9 ক্যারেক্টারের যখন একটা স্ট্রিংকে আমি এন্টার করলাম তখন কিন্তু আমাকে ওই স্ট্যাক ম্যাসিং ডিটেক্টেড তখন আমাকে দেখালো। ওকে, তো এটার পিছনে আরেকটা রিজন আছে, সেটা আমরা বলবো, সেটাতে আমি আসবো। ঠিক আছে, আরেকটা রিজন আছে, সেটা তো আমরা আসবো। আমরা যখন স্ট্রিংয়ের যখন ডিফারেন্ট ফাংশন পড়বো, স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন পড়বো, তখন সেখানে ডিফারেন্ট ফাংশন সম্বন্ধে আমরা জানবো, সেখানে স্ট্রিং ডট এইচ দিয়ে কাজ করবো। তো সেখানে আমি আরেকটা কনসেপ্ট বলবো, যেখান থেকে এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হবে, যে যখন এক্সট্রা স্পেস, স্ট্যাক ওভারফ্লো, বা আমার স্ট্রিং আউট অফ মানে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড কেন হয়, বা কী করে ওভারফ্লো করে, বা নাল ক্যারেক্টারে আরও কী পারপাস, সেই পারপাসগুলো আমরা আর একটু জানবো, মানে ফিউচার প্রোগ্রামিংয়ে আমরা সেগুলোকে আবার জানবো। ওকে, ডিটেলসে জানবো আর একটু কনসেপ্ট। ওকে, ওকে স্যার। তাহলে এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এই কাজটাকে অ্যাচিভ করার জন্য আমি এত কিছু যে ভাবছি, এই কাজটাকে অ্যাচিভ করার জন্য আমাদের সিতে একটা ছোট্ট ফাংশন আছে, স্টার লেন। এসটিআর লেন। তো আমরা সেই কাজটাকে খুব সহজে এসটিআর লেন দিয়ে আমরা করতে পারি। তো সেটা আমি এখন এখানে দেখাচ্ছি না, তাহলে আমাদের এই ইমপ্লিমেন্টেশন করার মানে আগ্রহটাই চলে যাবে, যে এইভাবে কোডটা করতে হয় সেটা আগ্রহটাই চলে যাবে। ঠিক আছে, সেটা আমরা পরে আসবো। এবার আমাকে বললো ধরে নাও যে একটা স্ট্রিংকে আমরা এবার রিভার্স করব, একটা স্ট্রিংকে আমরা এবার রিভার্স করব, রিভার্স অফ এ স্ট্রিং। রিভার্স অফ এ স্ট্রিং। ওকে, আমার স্ট্রিংটাকে, আমার এরকম একটা স্ট্রিং আছে, এই স্ট্রিংটাকে আমরা রিভার্স করব। তাহলে একটা স্ট্রিংকে রিভার্স করতে গেলে আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট কি? ফার্স্ট রিকোয়ারমেন্ট কি? লেন্থ। লেন্থ।
ফার্স্টে আমাকে স্ট্রিংটার লেন্থ বের করতে হবে। তাহলে আমার স্ট্রিংটার লেন্থ হচ্ছে 8, তো সেটা আমার আয়ের ভ্যালু আমরা যেভাবে লেন্থ বের করেছি তার রেসপেক্টে, ইয়েস অর নো? আমরা যেভাবে লেন্থ বের করেছি ফর লুপ দিয়ে সেটা আমার আয়ের ভ্যালু, ইয়েস স্যার। তাই তো? হ্যাঁ স্যার। আয়ের ভ্যালু। তাহলে আমাকে আবার এটাকে রিভার্স করতে গেলে আমাকে এইচটাকে ফার্স্টে দেখাতে হবে। তাহলে এইচটা যদি আমি এখন ইন্ডেক্সিং দেখি আমার মেমোরিতে, তাহলে এটা 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। ইন্ডেক্স কিন্তু 7, লেন্থ কিন্তু 8, কারণ আমরা তো আর 0 ইন্ডেক্সিং তো আর ধরুন আর 5টা ইউজার তো বুঝবে না, তাই না? কিন্তু যারা প্রোগ্রামার তারা বোঝে যে এটা 0 থেকে শুরু হয়। তাহলে আমাকে এখন এইচ থেকে ডিসপ্লে করা শুরু করতে হবে। তাহলে এইচ থেকে ডিসপ্লে করতে গেলে আমাকে নিশ্চয়ই i-1 লোকেশন থেকে ডিসপ্লে করা শুরু করতে হবে। আই মান তো 8, তাহলে i-1 থেকে আমাকে ডিসপ্লে করা শুরু করতে হবে, হ্যাঁ স্যার। তবে তো আমি এইচটাকে ডিসপ্লে করতে পারবো। তাহলে আমার কাছে যদি এরকম একটা ফর লুপ থাকে যে ফর j ইকুয়ালস টু i-1 j গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, আমাকে 0 পর্যন্ত আসতে হবে, j মাইনাস মাইনাস, j মাইনাস মাইনাস, তার মধ্যে আমি এবার ক্যারেক্টার ওয়াইজ আমি প্রিন্ট করব। প্রিন্ট এফ, আমার ভেরিয়েবলটার নাম ছিল নেম ছিল মোস্ট প্রবলি, তাহলে পার্সেন্টেজ সি নেম অফ জে, নেম অফ জে, নেম অফ জে, ওকে, দিয়ে ব্র্যাকেটটা শেষ, সেমিকোলন। এবার দেখো আমি কি করেছি, আয়ের মান তো 8, তাহলে জে ইজ ইকুয়াল টু i-1, তার মানে 8 - 1, তাহলে যেটা এখন 7, যেটা ফার্স্ট টাইম 7 দিয়ে ইনিশিয়ালাইজ হলো, 7 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, ভেরি গুড, কন্ডিশনটা ট্রু, ভেতরে ঢুকলো। প্রিন্ট এফ পার্সেন্ট সি নেম অফ জে, মানে নেম অফ 7, নেম অফ 7 এর মধ্যে কি আছে, আমার তো নেম, তো এটা নেম ভেরিয়েবল, নেম ভেরিয়েবলের মধ্যে মানে নেম অফ 30 ধরে নাও ডিক্লেয়ার করা আছে, তার মধ্যে তোমার এই দেবাসী স্ট্রিংটা আছে, ওকে। তাহলে নেম অফ 7 এর মধ্যে কি আছে, এইচ, আমাকে ফার্স্টে দেখালো এইচ, আবার গেল ফরের কাছে জে মাইনাস মাইনাস, যেটা আগে 7 ছিল এখন যেটা মাইনাস মাইনাস হয়ে কত হলো 6, তাই তো 6, তাহলে 6 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, কন্ডিশনটা ট্রু, আবার ঢুকলো। পার্সেন্ট সি নেম অফ 6, নেম অফ 6 এর মধ্যে কি আছে এস, তোমাকে ডিসপ্লে করলো এস, তারপরে আবার গেল ফরের কাছে, যেটা কমিয়ে কত করলো 5, 5 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, কন্ডিশনটা ট্রু। নেম অফ 5 কে ডিসপ্লে করছে, নেম অফ 5 এর মধ্যে কি আছে আই, আইটা ডিসপ্লে হলো। তারপরে নেম অফ 4 ডিসপ্লে হবে এস, তারপর নেম অফ 3 ডিসপ্লে হবে এ, তারপর নেম অফ 2 ডিসপ্লে হবে বি, তারপর নেম অফ 1 ডিসপ্লে হবে ই, তারপর নেম অফ 0 ডিসপ্লে হবে ডি, 0 যখন ডিসপ্লে হলো তখনই দেখো কন্ডিশন কিন্তু ট্রু, 0 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। এরপরে যখন জে মাইনাস মাইনাস করে যখন জি এর ভ্যালু যখন -1, তখন দেখো -1 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, কন্ডিশন ফলস, তখন ফর থেকে বেরিয়ে আসলো। তাহলে আমার এই যে স্ট্রিংটা ছিল, দেখো স্ট্রিংটা কিন্তু আমি দেখো পুরোটাই কিন্তু এখানে ডিসপ্লে করতে পেরেছি রিভার্স ডিরেকশন। আমি এখন এখান থেকে প্রোগ্রামটাকে শেষ করে দেবো, রিটার্ন 0 করে দেবো, তাই তো? পারবো এভাবে করতে, এভাবে রিভার্স করা যাবে? হ্যাঁ স্যার। হুম, ঠিক তো? সবাই এটা বুঝতে পারলে কি করে রিভার্স করলাম? আমার লেন্থ বের করার পর থেকে কিন্তু কাজ শুরু করেছি আমরা, লেন্থটাকে বের করার পর থেকে কিন্তু কাজটা শুরু করেছি। তাহলে আমরা আমাদের প্রোগ্রামিংয়ে আমরা তো এখানে পর্যন্ত আমরা তো লেন্থ বের করে দিয়েছি, আমার ধরো লেন্থ এখানে ডিসপ্লে হয়ে থাক, অসুবিধা কি আছে, ডিসপ্লে হোক, জে বলে একটা ভেরিয়েবলকে নিলাম, ওকে, জে বলে একটা ভেরিয়েবলকে নিলাম। এবার ফর j equals to i-1, j greater than or equals to 0, j minus minus, j minus minus, ওকে। এবার তার মধ্যে আমরা printf পার্সেন্টেজ সি কমা, আমার ভেরিয়েবলটা আছে নেম, নেম অফ জে,
ওকে, সেমিক্লোন। আমার কিন্তু কোডটা কমপ্লিট। আমি ইন লেন্থ অফ এ স্ট্রিং এর পর আমরা আরেকটা মেসেজকে ডিসপ্লে করে নিই, আরেকটা মেসেজকে আমরা এখানে ডিসপ্লে করে নিই যে রিভার্স অফ এ স্ট্রিং। ওকে, প্রিন্টএফ করে the এক মিনিট, হ্যাঁ, যে সব কিছুই ম্যাল ফাংশনিং করা স্টার্ট করে দিয়েছে। The reverse of a string, ওকে, জাস্ট এই মেসেজটা দেখাবো, তারপরে আমাকে স্ট্রিংটা দেখাবে। সেমিক্লোন, আর এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দিই। ওকে, এই তোমার কোড, তাই না? এই তোমার কোড, আমি কিছু চেঞ্জ করিনি, আমি এখানে সাইজটাকে একটু বাড়িয়ে দিই, জাস্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিই, 50 করে দিই, মিনিমাম 50। চলো, কোথায় দেখো ভুল করেছি, কোথায় ভুল করেছি বলো, কোথায় সিনট্যাক্সে ভুল করেছি দেখো। কমা দিইনি একটা প্রিন্টএফে গিয়ে, প্রিন্টএফে কমা দিইনি। ও অ্যাকচুয়ালি কমাটা দিয়েছিলাম, কমাটা এখানে প্রেস হয়নি। দাঁড়ো, এই কমাটা আবার কপি করি, আমার কমাটা আবার কাজ করছে না, কি অবস্থা। ওকে, এবার ঠিক আছে, চলো। আর তো কোথাও সিনট্যাকটিক্যাল কোনো এরার তো আর নেই, যতদূর ধরা পড়ছে না চোখে। চলো, এন্টার ইওর নেম, ধরো এখানে নাম, এটা নেম দিচ্ছি। ওকে, দেন এন্টার। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে আমরা লেন্থ আর রিভার্স আমরা করতে পারছি স্ট্রিং এর ক্ষেত্রে, তাই না? লেন্থ আর রিভার্সটা আমরা করতে পারছি। তো এরকম টাইপের ডিফারেন্ট প্রবলেম আছে স্ট্রিং এর জন্য। আমরা এখানে কিছু প্রবলেম, স্ট্রিং এর কিছু প্রবলেম, যেমন program number 3, write a program to convert a string from uppercase to lowercase and and vice versa। বলো। আচ্ছা, বলছিলাম ওই ওখানে যখন লেন্থ বের করছি, তো আমরা সিম্পলি len ফাংশনটা দিয়ে কেন বের করছি না? হ্যাঁ, এত লুপ করে কি করছি না কেন, তার কারণ হচ্ছে যে আমাকে অর্ডিনারি ফাংশন বলে দেওয়া আছে str
এলিয়েন, কিন্তু তোমাকে তো না পরীক্ষায় তোমাকে কোশ্চেন দেবে এরকম ভাবে যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লেন্থ অফ এ স্ট্রিং উইদাউট ইউজিং এনি স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন, তখন কীভাবে করবে? স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন ব্যবহার না করে তোমাকে স্ট্রিংয়ের লেন্থটা বের করতে বললো, কারণ স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন ব্যবহার করে তো জিনিসটা সহজ হয়ে গেল। কি করে লেন্থটা বের করছি তার তো লজিকটা আমরা জানতে পারলাম না, সে তো কাজটা আমাকে str এলিয়েন করে দিল। কিন্তু এখানে তো আমরা লজিকটা তো আমরা নিজেরা এস্টাবলিশ করছি, দিয়ে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এরকম আমরা যত হায়ার লেভেল যত প্রোগ্রামিংয়ে যাব তত কিন্তু এরকম লাইব্রেরি ফাংশন বা ইনবিল্ট ফাংশন কিন্তু এরকম প্রচুর আছে। পাইথনে ইনবিল্ট ফাংশনের সংখ্যা আরও অনেক অনেক বেশি, তার জন্য পাইথনটা এতটা পপুলার। মানে ওখানে কিন্তু লজিক বিল্ডিং ক্যাপাবিলিটি তোমার তৈরি হবে না পাইথন শিখে, তুমি এখানে তোমাকে ডিফারেন্ট ফাংশনের ব্যবহার তোমাকে জানতে হবে, কোথায় কোন ফাংশনসটা অ্যাপ্লিকেবল। কিন্তু সি পড়লে তোমার লজিক বিল্ডিং ক্যাপাবিলিটি তোমার বাড়বে। তো সেই লজিক বিল্ডিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য কিন্তু আমি কিন্তু ফাংশনস দিয়ে দেখাইনি, কি করে লজিক দিয়ে লেন্থ বের করতে হয় বা রিভার্স করতে হয় সেটা দেখিয়েছি। ওকে, ওকে, আমি এখানে 4টে প্রোগ্রাম দিলাম। তো এগুলো অ্যাকচুয়ালি টাইম থাকলে আজকে আমরা পড়তাম। তো এই 4টে প্রোগ্রাম সবাই একটু ট্রাই করবে। আমরা নেক্সট দিন সি এর ক্লাসে আমরা স্ট্রিংটা কমপ্লিট করব। সেখানে আরও কিছু প্রোগ্রাম করে আমরা স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন পড়বো, যেখানে ডিফারেন্ট স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন যেটা স্ট্রিং ডট এইচ এর মধ্যে ডিফাইন করা আছে। যেমন করে আমরা ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশনগুলো পড়ছিলাম সি টাইপ ডট এইচ এর মধ্যে আছে, সেরকম স্ট্রিং ডট এইচ এর মধ্যে অনেক ফাংশন আছে, যে ফাংশনগুলোর কাজ আমরা দেখবো। জাস্ট তার তো ইমপ্লিমেন্টেশন দেখতে পারবো না, জাস্ট আমরা ফাংশনসটা দেখবো কীভাবে কী কাজ করে তারা, সেটাকে দেখবো আমরা। তাহলে আমাদের স্ট্রিংটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা এই 4টে প্রোগ্রাম বা যে 4টে প্রোগ্রাম দিয়েছি, এই 4টে প্রোগ্রাম সবাই একটু ট্রাই করবে বাড়িতে।
সবাই একটু ট্রাই করবে এই 4টে প্রোগ্রাম। ওকে, জাস্ট কোডের পেজটা একবার দেখাবেন, মানে অনলাইন কম্পাইলারের পেজটা। ঠিক আছে।